দ্য নর্মাল যে অর্গানসগুলো আমরা ভাবি হার্ট, লিভার, লাং এটসেট্রা, এটার যে সিট অফ দ্য সিমটম যে মাইন্ড হতে পারে, এটা মেনে নিতে সবচেয়ে অসুবিধা। এইটা মানে এখনো অবধি বলছেন আপনি যে এইটা এই স্টিগমাটা আছে? খুব র্যাম্পেন্ট। আমাদের কাছে প্রচুর পেশেন্ট এসে এটা বলে যে দেখুন আমার তো সব ইনভেস্টিগেশন হয়ে গেছে, কোথাও কিছু পাওয়া যায়নি, আপনার কাছে আমি এসেছি, আমাকে সাজেস্ট করা হচ্ছে, কিন্তু আপনি কি করবেন, আমার তো কিছু নেই। মানে মিনস যে ফিজিক্যালি কিছু নেই। ল্যাঙ্গুয়েজ, মোটর পারফরমেন্স, তিনটে জিনিস তো লাগে ডে টু ডে লাইফে আমাদের। মেমোরি লাগে, কথাবার্তা বলতে লাগে, আর কাজকর্ম করতে লাগে। তো ডিমেনশিয়া এই তিনটে জায়গায় এফেক্ট করে। আচ্ছা, কিভাবে? ইউজুয়ালি শুরু হচ্ছে মেমোরি লস দিয়ে। আর ধরুন একটা লোক ধরুন ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে আমার কাছে নিজেই দেখাতে আসছে, এদের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ল্যাক অফ ইনসাইট। পাগল তাকে বলা হচ্ছে যে ইনসাইট নেই, সে বুঝতেই পারছে না যে তার কোনো সমস্যা আছে। আমাদের সত্যজিতের ওই জয়বা ইয়েতে ছিল না, ওই যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল না, ওই লালনবাবুকে এলএসডি খাইয়ে দিয়েছিল অ্যান্ড হি ওয়াজ লাইক হ্যালুসিনেটিং। তো এলএসডি কি করে? এলএসডি বেসিক্যালি ডোপামিনটাকে বাড়িয়ে দেয় কেমিক্যালি। তো যেটা একটা ড্রাগ দিয়ে বাড়ানো যাচ্ছে, সেটা যদি কোনো অসুখের কারণে বেড়ে যায়, রেজাল্ট উইল বি সেম। যে ইমাজিনারি ফ্রেন্ড বাচ্চাদের হয়, হ্যাঁ, এইটা কি হ্যালুসিনেশন? না, ইমাজিনারি ফ্রেন্ড বাচ্চাদের একটা এজ অবধি আমরা এটাকে নর্মাল বলি। যেই কারণে মানুষের মেন্টাল ইলনেস বেশি হচ্ছে বা এরকম ছোটবেলার কোনো ইমোশনাল সবচেয়ে বেশি কমন কি পান? চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ। চাইল্ডহুড সেক্সুয়াল র্যাম্পেন্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর অরিজিৎ দত্ত চৌধুরী। আমরা কথা বলবো মন নিয়ে। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলা উচিত আমার মনে হয় সবসময়। আর যদিও এই মুহূর্তে আমার মনে হয় অনেকটা কথা হচ্ছে সাইকোলজি নিয়ে বা সাইকিয়াট্রি নিয়ে, কিন্তু স্টিল এখন অবধি মানুষের মধ্যে অনেক মিসকনসেপশন আছে। সো আজকে আমরা চেষ্টা করি একটু আপনার থেকে বোঝার, আপনার এই এতদিনের এক্সপিরিয়েন্স অফ মানে বিইং এ সাইকিয়াট্রিস্ট, সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে আমরা মনের ব্যাপারে আর কি কি জিনিস বুঝতে পারি। প্রথম যে প্রশ্নটা করব সেটা হলো, অনেকগুলো এরিয়া অফ ডাক্তারি আছে, আপনি সাইকিয়াট্রি চুজ করার পেছনে কারণটা কি? আপনি সাইকিয়াট্রিস্টই কেন? দেখো, আমি যখন সাইকিয়াট্রি করতে শুরু করি, দ্যাট ওয়াজ 2002। তো তখন সত্যি বলতে কি, এখন যত লোক সাইকিয়াট্রি করতে চাইছে বা করছে, তখন ব্যাপারটা এরকম ছিল না, অ্যান্ড সিটস আর অলসো ভেরি লিমিটেড। তো তখন আমার করার পেছনে একটা বড় কারণ ছিল, আমি যখন ফাইনাল MBBS পাস করে জাস্ট ইন্টার্ন হয়েছি, আমার খুব একজন ক্লোজ রিলেটিভ হ্যাড সাম সাইকিয়াট্রিক ইলনেস। এবং তখন এখনকার মতো না, এখন যেমন আপনি গুগলে সার্চ করে বা দেয়ার আর মেনি সাইটস, আপনি অনেক সাইকিয়াট্রিস্ট আশেপাশে পাবেন। তখন একজন সাইকিয়াট্রিস্টকে খুঁজে বের করতে বেশ কষ্ট করতে হতো, স্পেশালি ইফ ইউ আর লুকিং ফর সামওয়ান ইজ ভেরি গুড অ্যান্ড রিলায়েবল। তো যাই হোক, আমরা তখন খুঁজে টুজে একজন খুব বিখ্যাত সাইকিয়াট্রিস্ট তখন যিনি ছিলেন, তার কাছে যাই। এবং যাওয়ার পরে যেটা কমনলি যেটা হতো, যখন আমি সবাই ডাক্তার হয়েছি, তো জেনারেলি আত্মীয় স্বজন কারোর কিছু সমস্যা হলে আমাকেই সবাই রিচ করতো, আর আমি মোটামুটি ম্যানেজ করে দিতাম। মানে আদার স্ট্রিমস, ওই একটা জায়গায় দেখলাম যে আমার কোনো জ্ঞানই নেই, আমি কিছুই জানি না। ডাক্তার হয়ে আমি লেম্যানের মতোই, কারণ MBBS সাইকিয়াট্রি খুব 2 সপ্তাহ পোস্টিং হয় ইন্টার্নশিপে গিয়ে। ইয়ের সময় তো, কোর্সের সময় তো অলমোস্ট পড়ানোই হতো না তখন, এখনও যে বিরাট কিছু পড়ানো হয় তা না। তো যখন আমি গেলাম ওনার কাছে, আমি অ্যাকম্পানিড মাই রিলেটিভ, অ্যান্ড তারপরে যখন উনি ট্রিটমেন্ট শুরু করলেন, আস্তে আস্তে উনি ঠিক হলেন এবং কমপ্লিটলি ঠিক হয়ে গেলেন। তো আমার কাছে ইট ওয়াজ লাইক এ ম্যাজিক। কারণ অন্যান্য ইলনেস তো ঠিক আছে, বিকজ আমরা দেখেছি, জানি হাউ টু ট্রিট, আমার কোনো আইডিয়া ছিল না। এবং দ্য ওয়ে হি এক্সপ্লেন দ্য থিংস টু মি, যে এক্স্যাক্টলি এটা কী, কেন, কী ডায়াগনোসিস, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। তো তখন থেকে আমার একটা ছিল যে দিস ইজ সামথিং লাইফ চেঞ্জিং। মানে একটা লোক যে কিছুদিন আগেই, এবং আরও কেন অবাক, আমরা তো ডাক্তার, আমরা সবসময় একটা লোক কাজ করতে পারছে না এগুলো আমরা দেখি যে তার ফিজিক্যাল কিছু ইঞ্জুরি, সে হাত পা ভেঙে গেছে বা কোনো সার্জিক্যাল ইস্যু। একটা লোক ফিজিক্যালি সুস্থ কিন্তু হি ইজ নট এবল টু ডু হিজ ওয়ার্ক, কমপ্লিটলি হোম রিডেন, কারণ বাইরে বেরোতে পারছে না, এতটাই বাড়াবাড়ি হয়েছে। সেখান থেকে তাকে সুস্থ করা এবং তার নর্মাল কাজের জায়গায় ফিরিয়ে দেওয়া। সো আমার মনে হয়েছিল খুব ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং বোথ। তো তখন থেকে ইচ্ছে ছিল আমার সাইকিয়াট্রি করবো, বাট অনলি থিং ওয়াজ আই ওয়ান্টেড টু ডু ইট ফ্রম আ ভেরি গুড ইনস্টিটিউট, নট ফ্রম এনিওয়ার। কারণ সাইকিয়াট্রি তো বুঝতেই পারছেন, ইট ইজ অন্যগুলো থেকে ডিফারেন্সটা ইজ নট ভেরি কংক্রিট। সো আমি যখন চান্স পেলাম আমাদের ইয়েতে রাঁচিতে, যেটা সেন্ট্রাল সাইকিয়াট্রি, যেটা এশিয়ার ওল্ডেস্ট সাইকিয়াট্রি ইনস্টিটিউট, তো ওখানে যখন চান্স পেলাম, তখন আমি আর
আই ডিড নট হ্যাভ এনি এটা কি রাঁচির পাগলখানা বলে? এটাকেই লোকে বলে। অ্যাকচুয়ালি ওখানে দুটো আছে, যেটা আমরা করেছি দ্যাট ওয়াজ ইউরোপিয়ান ইনস্টিটিউট, মানে স্বাধীনতার আগে। ওখানে শুধু সাহেবরা ভর্তি হতো, নেটিভরা নয়। আর ঠিক ওর 1 কিলোমিটারের দূরে আর একটা ছিল যেটা স্টেট গভর্নমেন্ট রান, এখনও আছে, স্টেট গভর্নমেন্ট চালায়, দ্যাট ওয়াজ ফর ইন্ডিয়ানস। তো স্বাধীনতার পরেই ইউরোপিয়ান ইনস্টিটিউটটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেয়। সো ইট বিকাম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, হুইচ ইজ স্টিল আ সেন্ট্রাল গভর্নমেন্ট রান hospital, 650 bedded with all modern facilities. মানে the only comparable institute is Nimans in Bangalore, ইন্ডিয়ার মধ্যে। তো তারপর থেকে সাইকিয়াট্রিস্ট হিসেবে জার্নি শুরু হলো। 17-18 বছর হয়ে গেল আপনার প্র্যাকটিস করছি। 17 বছর। সাইকিয়াট্রি আমি স্টার্ট করেছি, পড়াশোনা শুরু করেছি 2002, তো তখন থেকে ধরলে ইট ইজ লাইক 23 ইয়ার্স। আচ্ছা, বেশ। এবার আমরা একটুখানি প্র্যাকটিক্যাল প্রশ্নে চলে আসি। সেটা হলো সবচেয়ে বেশি মিসকনসেপশন যদি জিজ্ঞেস করি এই মুহূর্তে মেন্টাল ইলনেস নিয়ে কি আছে মানুষের মধ্যে, তাহলে আপনি কি বলবেন? দেখুন, মিসকনসেপশন বলতে যেটা খুব কমনলি হয় সেটা হচ্ছে গিয়ে জিনিসটা যে সাইকিয়াট্রিক প্রবলেম, এটাই লোকে বুঝতে চায় না বা বুঝলেও স্বীকার করতে চায় না। আমি এরকম পেশেন্ট রোজ পাই যারা অন্তত 10টা ফিজিশিয়ান দেখিয়েছে এবং 10 out of 8 or 9 ওনাদেরকে বলেছে যে এটা আমাদের কিছু করার নেই, বাট স্টিল দে আর রিল্যাক্টেন্ট টু কাম টু আস বিকজ অফ দ্য স্টিগমা। কারণ ডিপ্রেশন বা অ্যাংজাইটি এগুলো তো অনেক রকম ফিজিক্যাল সিমটম হয়। যেমন ধরুন ডিপ্রেশনে পেন থ্রেশহোল্ডটা কমে যায়, খুব ব্যথা ট্যাথা খুব বেড়ে যায়। তাও ধরুন অ্যাংজাইটিতে যেমন প্যানিক অ্যাটাকস হয়, শ্বাসকষ্ট হয়, অ্যাপারেন্টলি মনে হবে যে এটা একটা ফিজিক্যাল প্রবলেম, আমার তো হার্টের কিছু হয়েছে। তো ওয়ান্স দে গো টু দ্য ফিজিশিয়ান, এভরিথিং ইজ চেকড আপ অ্যান্ড দেন ইট ইজ কনফার্ম কি এটা ফিজিক্যাল সমস্যা নয়, তখনও কিন্তু মানুষ আসতে চায় না। মিসকনসেপশনটা ওখানেই যে শারীরিক কিছু সমস্যা হচ্ছে মানে এটা শরীরেরই সমস্যা, এটা আউটসাইড মাই বডি ইট ক্যানট অ্যারাইজ। আউটসাইড মাই বডি মানে আই মিন দ্য নর্মাল যে অর্গানসগুলো আমরা ভাবি, হার্ট, লিভার, লাং এটসেট্রা, এটার যে সিট অফ দ্য সিমটম যে মাইন্ড হতে পারে, এটা মেনে নিতে সবচেয়ে অসুবিধা। এইটা মানে এখনো অবধি বলছেন আপনি যে এইটা এই স্টিগমাটা আছে খুব র্যাম্পেন্ট। আমাদের কাছে প্রচুর পেশেন্ট এসে এটা বলে যে দেখুন আমার তো সব ইনভেস্টিগেশন হয়ে গেছে, কোথাও কিছু পাওয়া যায়নি, আপনার কাছে আমি এসেছি, আমাকে সাজেস্ট করা হচ্ছে, কিন্তু আপনি কি করবেন, আমার তো কিছু নেই মানে মিনস যে ফিজিক্যালি কিছু নেই। তো এই যে সিট বেসিক্যালি যে সমস্যা হয় যে মনটা তো অ্যাকচুয়ালি এদের অন্যান্য অর্গানের একটা স্পেস আছে। হার্ট কোথায় আছে আপনি জানেন, লিভার কোথায় জানেন, মোটামুটি সবাই জানে, মনটা কোথায় আছে কেউ জানেই না। সো এটা হচ্ছে সমস্যা, যে জিনিসটা এত ভেগ অস্তিত্বটা, সেখান থেকে আমার কিছু হচ্ছে এটা মেনে নিতে একটা বিরাট সমস্যা হয়। আমার মনে হয় এটা মেজর মিসকনসেপশন, যে কিছু সমস্যা মানেই সেটা শারীরিকই হতে হবে, সেটা আউটসাইড দ্যাট হতে পারে না। এটা এইটা মানে ধরুন যে ধরনের ফিজিক্যাল প্রবলেম হয় এটাকে সম্ভবত সাইকোসোম্যাটিক শুধু না, ধরুন সাইকোসোম্যাটিক মানে ইটস এ ব্রড টার্ম, খুব কমন যেগুলো হয় ধরুন ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেগুলো তো নানা রকম ফিজিক্যাল সিমটম। এবার লোকে না সবসময় ফিজিক্যাল সিমটমটাতেই ফোকাস করে। মানে আমার যদি মন খারাপ থাকে তার সঙ্গে আমার ধরুন হেডেক আছে বা আমার ঘুম হচ্ছে না, তো আমি কিন্তু মন খারাপটাকে ফোকাস করবো না, আমি যাবো আমার হেডেকটাকে নিয়ে, যে আমার হেডেক হচ্ছে না বলে, আমার ঘুম হচ্ছে না বলে, আমি ওইটা বলবো না। তো ওটা হচ্ছে কি, আমি যখন ইন্টারভিউ করছি তখন ইট ইজ কামিং আউট। রাইট। একটা জিনিস আমাকে বলুন, আরেকটা কমন জিনিস অনেকেই মনে হয় এই জিনিসটা জানতে চাইবে, যে বিভিন্ন যে শাখা আছে মনোচিকিৎসার, সেই শাখাগুলোর মধ্যে সাইকিয়াট্রি একটা, সাইকোলজি একটা, মানে সাইকোলজিস্ট যারা, সাইকিয়াট্রিস্ট যারা, এবং সাইকোথেরাপিস্ট প্লাস সাইকো অ্যানালিস্ট, এরকম ধরনের অনেকগুলো ডিভিশনস আছে। এইগুলো সম্পর্কে একটুখানি যদি ক্লিয়ারলি বলেন যে ডিফারেন্সগুলো কি? ডিফারেন্স বলতে দেখুন, যে বেসিক ডিফারেন্স হচ্ছে সাইকিয়াট্রিস্ট আর ডক্টরস, সো দে রাইট মেডিসিন, ঠিক আছে, আমরা যেমন মেডিসিন লিখি। সাইকোলজিস্ট দে আর নট অ্যালাউড টু রাইট মেডিসিন, কারণ তারা ডাক্তার নন। সো এবার যখন প্রশ্ন আসছে থেরাপির, সো দে ক্যান ডু থেরাপি অনলি, বা ধরুন যেগুলো বিভিন্ন রকম সাইকোলজিক্যাল টেস্ট হয়, যেমন পার্সোনালিটি অ্যাসেসমেন্ট বা সাইকোমেট্রি, এগুলো ওনারা করেন। তো ওনারা এন্টাইটেল ফর দ্যাট অনলি। সাইকিয়াট্রিস্ট দে ক্যান রাইট মেডিসিন অ্যান্ড দে ক্যান ডু থেরাপি অলসো ইফ দে ওয়ান্ট। এটা পার্সোনাল চয়েস, অনেক সাইকিয়াট্রিস্ট করেন, অনেকে করেন না। বিশেষ করে ধরুন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইউএসএতে এরকম বহু সাইকিয়াট্রিস্ট আছেন যারা বাই চয়েস থেরাপি করেন। সো আ থেরাপিস্ট ক্যান বি বোথ আ সাইকোলজিস্ট অর আ সাইকিয়াট্রিস্ট, বাট মেডিসিন যেখানেই চলে আসছে, মেডিসিন লেখার কথা চলে আসছে, তখনই কিন্তু ইট হ্যাজ টু বি আ সাইকিয়াট্রিস্ট। মানে সেই এমবিবিএস ডিগ্রি থাকে তার কাছে, এমবিবিএস থাকতে হবে, তারপরে সে সাইকিয়াট্রিতে কিছু করবে, সেটা সাইকিয়াট্রিতে ডিপ্লোমা হোক, সাইকিয়াট্রিতে এমডি হোক।
তো দ্যাট ইজ দ্য বেসিক ক্রাইটেরিয়া ফর রাইটিং সাইকিয়াট্রি মেডিসিনস। বেশ। আর থেরাপিস্ট কিন্তু বোথ ক্যান বি থেরাপিস্ট, লাইক আমি চাইলে আমি থেরাপি করতে পারি, আবার আমি না চাইলে নাও করতে পারি, দিস ইজ মাই চয়েস। সাইকোঅ্যানালিসিস ইজ জাস্ট another ব্রাঞ্চ অফ সাইকোথেরাপি, সো ভেরি ওল্ড স্কুল। সো সেটাও some people decide, some psychologists they decide to do psychoanalysis only, some psychiatrists also decide. এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। একটা মানুষের ধরুন একটা সমস্যা হলো, সে বুঝতে পারছে যে তার মনের মধ্যে কোথাও একটা প্রবলেম আছে, সে কিছু একটা ফেস করছে, এবং সে ধরুন আপনার কথা অনুযায়ী ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো সাইকিয়াট্রিস্টের কাছে যাও। এবার যদি ডাক্তারের কাছে না গিয়ে সে ভাবে যে আমার মনের মধ্যে কিছু একটা চলছে, তো সে কিভাবে ডিসাইড করবে সে কোন শাখার কাছে যাবে? এটা নিয়ে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আমাদের যেটা হয় ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা আপনি বলছেন, ওটা সাইকোলজিস্টও হয়, সাইকিয়াট্রিস্টও হয়। ইউজুয়ালি আমরা দেখি যারা মোর থেরাপি ওরিয়েন্টেড, যারা ভাবে যে আমি ওষুধ খাবো না, থেরাপি করে আমি ঠিক হয়ে যাব, তারা মোস্টলি দে ফাইন্ড আউট আ সাইকোলজিস্ট। আর যারা ধরুন মোর অফ মেডিকেল মডেলে বিশ্বাস করে যে মন খারাপ হতে পারে কিন্তু এটা সামথিং যেটা ওষুধ দিয়ে ঠিক করা যায়, বা ধরুন যাদের বেশি পরিমাণে এইগুলো হয় যে ধরুন স্লিপ প্রবলেম, হুইচ ইজ এ ভেরি কমন থিং। এবার স্লিপ প্রবলেম তো অবভিয়াসলি যে কেউ বুঝতে পারবে এটা তো থেরাপি করে ঠিক হবে না, ইউ নিড আ মেডিসিন। তো তখন লোকে চলে আসে। তো ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টের কোনো ডেফিনেট নেই, এটা লোকে ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল। Who are more therapy oriented, they usually contact psychologists. Who are more like scientific or medically oriented, বেশি তারা আমাদের কাছে চলে আসে। বেশ। মন খারাপ আর এই ডিপ্রেশন দুটো মানে অনেকেই ব্যাপার, আমি খুব ডিপ্রেশনে আছি, এই কথাটা আজকাল অনেকেই বলে। কিন্তু এই আমি খুব ডিপ্রেশনে আছি কথাটা কি এত ইজিলি বলা যায়? বা এই মন খারাপ আর ডিপ্রেশন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা হচ্ছে কীরকম বলুন তো? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে মানে ওয়েদারের সিজনের মতো। ধরুন এটা রেনি সিজন, ঠিক আছে, তার মানে দিনে রোজ রেন হচ্ছে, বা এরকম না যে সামার এবং উইন্টারে রেন হয় না। সো ধরুন উইন্টারে একদিন রেন হলো, আমরা বললাম বৃষ্টি হলো, কিন্তু এটা কিন্তু বর্ষাকাল নয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমার ডিপ্রেশন, আজ সকালবেলা আমার মনটাও খারাপ হয়ে গেল, বিকেলে ইন্ডিয়া টেস্ট ম্যাচ জিতলো, আমি খুশি হয়ে গেলাম, দ্যাট ইজ নট ডিপ্রেশন। সো ডিপ্রেশন ইজ সামথিং হুইচ ইজ পারসিস্টেন্ট, যেটা ধরুন আমার মুডটা খারাপ আছে, লো মুড, সো দ্যাট হ্যাজ টু বি পারসিস্টেন্ট ফর অলমোস্ট 2 weeks। 2 weeks-এর নিচে হলে আমরা ওটাকে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট বলি না। সো 2 সপ্তাহ ধরে আমার কন্টিনিউয়াসলি মন খারাপ আছে, এবং মোস্ট অফ দ্য টাইম ইন এ ডে মন খারাপ আছে, এবং সেই মন খারাপটা পারিপার্শ্বিক দিয়ে ঠিক হচ্ছে না, মানে আমি ইন্ডিয়া জিতলেও খুশি হচ্ছি না, বা পার্সোনাল অ্যাচিভমেন্টও খুশি হচ্ছে না, মানে আমার মুডটা এমন হয়ে গেছে যে কোনো কিছুই আমাকে ওই মুডটাকে পাল্টাতে পারছে না, যেগুলো নর্মাল কারণে চেঞ্জ হয়। দ্যাট ইজ দ্য কোর ক্রাইটেরিয়া। এটা ছাড়া আরও অনেক অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, যেমন ঘুম না হওয়া, খিদে না হওয়া, ওয়েট লস, দেন যেটা আপনারা বলে যে সিভিয়ার কেসে যেমন সুইসাইডালিটি, বা সুইসাইডালিটি অ্যাটলিস্ট ডেথ উইশেস, যে মরে গেলেই ভালো হয় বা ভগবান তুলে নিলেই ভালো হয়, দিস কাইন্ড অফ থটস, এগুলো চলে আসে। দেন ল্যাক অফ ইন্টারেস্ট ইন এভরিথিং, লাইক টিভি দেখা বা গান শোনা বা হোয়াট এভার ইউ লাইক, ইউ নো লঙ্গার এনজয়, এরকম আরও অনেক সিমটম থাকে। তো ওই জন্য অ্যাটলিস্ট 3টে সিমটম আমাদের লাগে টু কল ইটা ডিপ্রেশন, নট একটা বা দুটো, অ্যাটলিস্ট 3টে সিমটম, এবং ওই যেটা ডিউরেশনটা বললাম, এটা হচ্ছে সিমটম লাগে, অ্যাটলিস্ট 3 সিমটমস। এই 3টের কি মানে এটার কি মানে অনেকগুলোর মধ্যে 3টে থাকতেই হবে? দেখুন অনেকগুলোর মধ্যে বলতে এই যে লো মুড যেটা আমি বললাম, ডিপ্রেস মুড, এটা থাকতেই হবে, দিস ইজ দ্য কোর সিমটম, এটা থাকতেই হবে। লো মুড অ্যান্ড ল্যাক অফ এনার্জি অ্যান্ড ল্যাক অফ এনজয়মেন্ট, এই 3টে হচ্ছে কোর সিমটম। এর মধ্যে অ্যাটলিস্ট 2টো থাকতে হবে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেগুলো বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এই যে মানুষ ধরুন মনের মধ্যে কিছু একটা তার চলছে, একজন সে সাইকিয়াট্রিস্টের কাছে গেল, সে তো নিজে বুঝতে পারছে না যে তার মনে কি চলছে। তো একজন সাইকিয়াট্রিস্ট পেশেন্টকে বা পেশেন্ট আসার পর কি প্রসেসে তাকে অ্যাপ্রোচ করে, মানে তার মনের অসুখটা কিভাবে অ্যাপ্রোচ করে? এখানে দেখুন দুটো জিনিস হয়। সাইকিয়াট্রিতে যেহেতু ওই ফিজিক্যাল ডিজিজের মতো আপনার বিভিন্ন স্ক্যান বা ব্লাড টেস্ট এগুলো খুব একটা স্কোপ নেই, সো আমরা বেসিক্যালি ডিপেন্ড করি অন হিস্ট্রি অ্যান্ড দ্য মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। তো হিস্ট্রিটা মোস্টলি আমরা পেশেন্টের থেকেও নিই আর পেশেন্টের বাড়ির লোকের থেকেও, কারণ কিছু কিছু সাইকিয়াট্রিক ইলনেস আছে, যেমন ধরুন স্কিজোফ্রেনিয়া, বাইপোলারিটি, এগুলোতে পেশেন্ট অনেক সময় হিস্ট্রিটা দেওয়ার মতো কন্ডিশনে থাকে না। সো তখন আমাদেরকে রিলাই করতে হয় বাড়ির লোকের উপর, এবং সেখানে বাড়ির লোক বলতে কে এসছে, তারা কতটা রিলায়েবল ইনফরমেশন দিচ্ছে, সে লোকটা তার সঙ্গে অ্যাটল থাকে কি না, বা তার সঙ্গে কতটা রিলেশনটা কেমন, এগুলো ডিপেন্ড করে। সো দ্য ইনফরমেশন হ্যাজ টু বি রিলায়েবল, ইট হ্যাজ টু বি অ্যাডিকুয়েট। তারপরে পেশেন্ট ইন্টারভিউ, যেটা আমরা করি, পেশেন্টের সঙ্গে 1-to-1 কথা বলি, এবং
যেমন ফিজিক্যাল এক্সামিনেশন যেমন হয় ক্লিনিক্যাল, যে আপনাকে ধরুন ডাক্তারবাবু গেলে যেমন লিভারটা টিপে দেখছেন বা স্থিতটা বসিয়ে শুনছেন, সো দ্য সিমিলার ওয়ে উই ডু মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, যেখানে আমরা কথা বলে মেন্টাল স্ট্যাটাসটাকে বোঝার চেষ্টা করি। এই দুটো হচ্ছে ফার্স্ট স্টেপ। সো মোস্টলি এই দুটোতেই ডায়াগনোসিসটা হয়ে যায়। A good history and a good examination of mental status is good enough to make a diagnosis in most cases. কিছু কিছু কেসেস থাকে যেগুলোতে দেখা যাচ্ছে যে হয়তো ইনফরমেশনটা অ্যাডিকুয়েট দিতে পারছে না বাড়ির লোক, হয়তো একসঙ্গে থাকে না বা এরকম কিছু, বা পেশেন্ট এমনই কন্ডিশনে আছে যে কিছু কমিউনিকেশনই করতে পারছে না, আমি মেন্টাল স্ট্যাটাস করে কিছুই বের করতে পারছি না, জানতে পারছি না। দেন উই টেক দ্য হেল্প অফ সাইকোমেট্রি টেস্ট, হুইচ ইজ আ টেস্ট যেটা আমাদের ইনার সাইকির যে জিনিসগুলো সেগুলোকে টেস্টের মাধ্যমে, ধরুন মানে কিছু ওকে ধরুন আমার সঙ্গে ডিরেক্টলি কথা বলছে না, বাট আমি যদি বলি ওকে তুমি ড্রয়িং করো, হয়তো করছে, বা ওকে একটা স্টোরি দিলাম দিয়ে বললাম যে এটা ফিনিশ করো, করছে। তো এই ধরনের কিছু কিছু টেস্ট থাকে যেটাকে আমরা সাইকোমেট্রি টেস্ট বলি, যেখানে কিছু স্টোরিজ, কিছু পিকচার্স, কিছু এই ধরনের টাস্কের মাধ্যমে, যেটা মুখোমুখি ডিরেক্টলি কথা না বললেও থ্রু দ্য টাস্ক উই ক্যান, তো সেটা সাইকোলজিস্টই করেন, করে সেটা থেকে একটা ইন্টারপ্রিটেশন হয়। সো দ্যাট অলসো গিভস আ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ দ্য পেশেন্ট ইজ সাফারিং ফর। অ্যাংজাইটি, এই অ্যাংজাইটি বিষয়টা আজকাল দিনে খুব কমন, এবং লোকে একটু টেনশন হলেই বলে আমি খুব অ্যাংজাইটিতে ভুগছি। এই অ্যাংজাইটি বিষয়টা কি? অ্যাংজাইটি হচ্ছে ধরুন মানে আই উইল অ্যানাদার মুড স্টেট, লাইক ডিপ্রেশন, ইটস আ মুড স্টেট। আমার মন কেমন আছে আজকে, আমার মনটা খারাপ আছে, তো অ্যাংজাইটি ইজ এগেন অ্যানাদার মুড স্টেট। সো অ্যাংজাইটি থেকে বেসিক্যালি ইউ আর লাইক অন অ্যান এজ কিড আপ, মানে মানুষটা একটু রিল্যাক্সেশন, নর্মাল রিল্যাক্স যে থাকে রিল্যাক্সেশন স্টেটটা নেই, ইজ অলওয়েজ অন দ্য এজ কাইন্ড অফ সিচুয়েশন। তো যেগুলো তো ধরুন ছোটো ছোটো জিনিস যেগুলোতে টেনশন করার দরকার নেই, যেমন বহু পেশেন্ট আমাকে এসে বলে যে মানে ওরা যে চেম্বারের বাইরে বসে থাকে তখনও বসে বসে দেয়ার অ্যানশিয়াস কি আমাকে কি বলবে এসে, বা অ্যাট অল গুছিয়ে বলতে পারবে কি না। সো দ্যাট ইজ অ্যাংজাইটি, যেটা নিয়ে ধরুন অ্যাপারেন্টলি কোনো কারণ নেই টেনশন করার বা চিন্তা করার, সেটা নিয়ে একটা এক্সেসিভ ওয়ারি, এবং ওয়ারিটা এমন লেভেলে চলে যায় যে ধরুন রাতে ঘুমোতে পারছে না, বা মাসেল টেনশন হয়ে যাচ্ছে, রিল্যাক্স করতে পারছে না, অনেক সময় বডি এক টডি এগুলোর জন্য হয় যে এক্সেসিভ মাসেল টেনশন অ্যাংজাইটিতে বেড়ে যাবে। তো এইটা হচ্ছে কি অ্যাংজাইটি, যেখানে ধরুন ওই বেসিক্যালি ইনএবিলিটি টু রিল্যাক্স, খুব সিম্পল কথা বলতে গেলে, যে সারাদিনের মধ্যে আপনি কখনোই রিল্যাক্স করতে পারছেন না, নট ইভেন when you go to bed। আর এটাতেই কি প্যানিক অ্যাটাকসও হয়? প্যানিক অ্যাটাক ইজ ওয়ান টাইপ অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, অনেকগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। প্যানিক অ্যাটাক ইজ অনেক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। হ্যাঁ অবভিয়াসলি, যেমন ধরুন জেনারেলাইজ অ্যাংজাইটি, যেটা আমি বললাম যে সারাদিনই অ্যানশিয়াস রয়েছে উইদাউট এনি রিজন। প্যানিক ডিসঅর্ডার ইজ স্পেসিফিক প্যানিক অ্যাটাকস যখন হচ্ছে, ধরুন যেটা কমন সিমটমস যেগুলো শ্বাসকষ্ট হচ্ছে, বা ওই প্যালপিটেশনস, সোয়েটিং হচ্ছে, অনেকের মাথা ঘুরছে, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল সিমটমগুলো, ইট কামস ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম, ধরুন 10 মিনিট লাস্ট করছে, 15 মিনিট লাস্ট করছে, আবার চলে যাচ্ছে। এরকম অ্যাটাক হয়তো দেখা যাচ্ছে দিনে অনেকবার হচ্ছে, বা হয়তো 2-3 দিনে একবার হচ্ছে। যখন হচ্ছে তখন দ্যাট পার্সন ইজ ফিলিং লাইক আই উইল গ্রো ক্রেজি, আমি হয়তো মরেই যাবো, এই ধরনের চিন্তাভাবনা আসে। দ্যাট ইজ ওয়ান টাইপ। দেন যেটা বললাম জেনারেলি একটা সবসময় একটা বেস লাইন লেভেল অফ অ্যাংজাইটি রয়েছে, রিল্যাক্স করতে পারছে না, কিন্তু কখনোই সেটা ওই লেভেলে পৌঁছাচ্ছে না প্যানিক অ্যাটাকের মতো, তো সেটাও একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, ঠিক আছে। বা ধরুন কারোর কোনো স্পেসিফিক কিছুতে অ্যাংজাইটি হয়, যেমন ধরুন দেখবেন অনেকের ব্লাড নিতে গিয়ে হয়, ব্লাড দিতে মাথা ঘুরে গেল, স্পেসিফিক ফোবিয়া, এগুলো সব অ্যাংজাইটির মধ্যে আসে। আচ্ছা, মানে ফোবিয়াগুলোও অ্যাংজাইটির মধ্যে আসে? ফোবিয়া চলে আসে, হ্যাঁ, যত ফোবিয়া আছে। হ্যাঁ, ধরুন এই ট্রাভেল করার যে ফোবিয়া, যে ভিড় ট্রেনে বাসে উঠতে পারে না, অ্যাগোরাফোবিয়া বলি আমরা, এইগুলো, হাইট ফোবিয়া, অল দ্য ফোবিয়াস আর অলসো অ্যাকচুয়ালি অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাদের কি হয়, এমনি সময় হয় না, পার্টিকুলারলি সিচুয়েশনটা এলে হয়, বাট ইট মে বি ইনক্যাপাসিটেটিং, একটা লোক হয়তো ট্রাভেল করতেই পারছে না। বা ধরুন সোশ্যাল ফোবিয়া খুব কমন, যে ক্লাসে পড়া বলতে উঠে হাম্বেল করছে, হয়তো জানে কিন্তু সবার সামনে বলতে গেলে সমস্যায় পড়ে যাচ্ছে, পাবলিক স্পিচ দিতে পারছে না কোনো জায়গায়। ধরুন ছোটবেলা দেখবেন আমরাও দেখি যে পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হতো না, তো কিছু বাচ্চা থাকতো যেমন যারা খুব মানে ভালো করে এগুলো, এই আবৃত্তি হ্যাঁ, তারা যেমন আমার ছোটবেলার বন্ধু আছে ঋত্বিক, আপনি জানেন ঋত্বিক চক্রবর্তী, যে বিগ শট অ্যাক্টর নাও। আচ্ছা, আপনার ছোটবেলার বন্ধু? আমার পাড়ার ছেলে, হ্যাঁ। ও তো আপনি ব্যারাকপুরের মানুষ? ও আচ্ছা, ছোটবেলা ওখানেই কেটেছে। তো ও ছিল সবসময় দারুণ, মানে দারুণ আবৃত্তি করছে, দারুণ নাটক করছে। আর আমরা অনেকে ছিলাম যারা ওই দেখলেই ফাম্বেল করতাম আর কি, তো এরকম হয়। তো তখন আমরা বুঝতে পারতাম না, এখন বুঝি ইট ইজ জাস্ট নাথিং অ্যাবাউট এক্সেপ্ট দ্য সোশ্যাল ফোবিয়া, বাট তখনকার দিনে এত লোকে এ নিয়ে মাথা ঘামাতো না। তো ঠিকই। একটা জিনিস বলুন, আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি। সেটা হলো আমি আমার একটা ফেজে আমি গাড়িতে উঠলে আমার মনে হতো যে আমি কি বলবো, কিরকম একটু যদি ধরুন কোনো একটা চাপা জায়গায় বসতে হয় তাহলে খুব অস্বস্তি হতো, এবং সেটা খুব একবার তো
পেছনের সিটে বসেছিলাম এবং একটা প্যানিক অ্যাটাক কি হয়ে গেল আমার মনে হলো যে ইমিডিয়েটলি আমার না বেরোলে আমার এই মুহূর্তে হয়তো মরে যাবো, এরকম টাইপের একটা হচ্ছে। এটা কি? এটা অ্যাগোরাফোবিয়া, এটা খুব কমন, যেটা বললাম। মানে এই ট্রাভেল করতে গেলে এটা মনে হয় যদি বাই চান্স দরজাটা না খোলে আমার কি হবে। আমার ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু অন্যরকম। আমার ক্ষেত্রে মনে হয় আমার পাটা সোজা করতে না পারলে আমার অসুবিধা হবে। হ্যাঁ, মানে বেসিক্যালি ফিয়ার অফ আ ক্লোজড স্পেস, যেখান থেকে ইউ ক্যানট এসকেপ। সেটা লিফট হতে পারে, সেটা গাড়ি হতে পারে, সেটা প্লেন হতে পারে। বহু লোক আছে এরকম, আমরা চিনি, আমি চিনি, আমার চেনা, যে সারা জীবন প্লেনে চড়েনি, জাস্ট এই ভয়ে যে আমি উঠতে পারবো না। আমার বাবাও তাই। হ্যাঁ, মানে বেরোতে পারবো না, মা জায়গায় আমি আটকে যাবো, এরকম আর কি। সেগুলো সবই ওই অ্যাগোরাফোবিয়া আমরা বলি আর কি। আচ্ছা, বেশ। আচ্ছা, এই যে লোকে টেনশন করে, টেনশন আর অ্যাংজাইটি তো এক না? হ্যাঁ, একই। এবার ওই যেটা বললাম যে আমাদের সাইকিয়াট্রি, দেখুন সাইকিয়াট্রি যে সিমটম আছে না, এর একটা বেসিক মুশকিল কেন লোকে ডায়াগনোস করতে অসুবিধা হয়, যে সব সিমটমগুলি নর্মাল মানুষেরও হয়। মানে যেটা ধরুন এটা পেশেন্টটা হচ্ছে, আপনারও হচ্ছে। ডায়াগনোসিস বা ট্রিটমেন্টের নিডটা তখনই হয় হোয়েন ইট ইজ এক্সেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট। টেনশন আমরা সবাই করি। ধরুন ওই বস ডেকেছে অফিসে, আপনি বসের ঘরে ঢুকছেন তো গলা আপনারা শুকোবে, বাট দ্য থিং ইজ কি, সেটা কি এই লেভেলে যে এটা আমার ডে টু ডে অ্যাক্টিভিটিসে হ্যাম্পার করছে, আমি কাজ করতে পারছি না, আমি শুতে পারছি না, সেই লেভেলে চলে গেলে তবেই এটাকে আমরা একটা ট্রিটেবল কন্ডিশন বলবো। সো টেনশন ইন আ নর্মাল টার্ম ইজ লাইক কমন। বরং আমরা বলি যে সাম অ্যামাউন্ট অফ টেনশন ইজ নিডেড ফর আ গুড পারফরমেন্স। মানে যদি আপনার একদম টেনশন না, পরীক্ষা আছে, আপনি কোনো টেনশনই করছেন না, ক্যাজুয়ালি ঘুরে বেড়াচ্ছেন, অবভিয়াসলি পারফরমেন্সটা তো ভালো হবে না। একটু টেনশন হলে তো আমি পড়তে বসবো। সো সাম অ্যামাউন্ট অফ টেনশন ইজ অ্যাকচুয়ালি নিডেড ফর আ গুড পারফরমেন্স, বাট দের ইজ আ কাট অফ, তার থেকে বেশি হয়ে গেলে সমস্যা। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, যে সাধারণ মানুষ এই যে নর্মাল, আপনি এক্ষুনি একটা কথা বললেন যে এক পারসিস্টেন্ট হয়ে গেলে প্রবলেম, কিন্তু এই যে মানুষ এখনো অবধি ধরুন পারসিস্টেন্ট হয়ে গেছে, তবু সে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে না, হ্যাঁ, বা অনেক এরকম মিসকনসেপশন আমি শুনেছি, সাইকিয়াট্রিস্টদেরা ঘুমের ওষুধ দেয়, এই মিসকনসেপশন আছে। আপনি এই মিথটা একটুখানি যদি ডিবাঙ্ক করেন, যে অ্যাকচুয়ালি মানুষ কখন ডিসাইড করবে জানেন না, এইবার না আমার ট্রিটমেন্ট দরকার আছে, সেটা যে কোনো ইলনেসের ক্ষেত্রেই হোক, আর সাইকিয়াট্রিস্টরা কি শুধু ঘুমের ওষুধ দিয়ে ঘুমের ওষুধ দেয়, এই যে একটা মিথ আছে, এটা একটুখানি যদি এই ব্যাপারে যদি বলেন। মোস্টলি যে সমস্যাটাই আমার পারসিস্টেন্ট অ্যান্ড পারভেসিভ, পারসিস্টেন্ট মানে টাইম, পারভেসিভ মানে দিনের মধ্যে মোটামুটি মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে, সেটা অ্যাংজাইটি হোক, ডিপ্রেশন হোক, এটা যদি মোটামুটি আপনার মোর দ্যান 2 weeks হয়, ওয়ান শুড টেক হেল্প। ঠিক আছে, কেননা মোস্ট ডিসঅর্ডারগুলোই আমরা এরকম 2 weeks ডিউরেশন থাকলে আমরা ডায়াগনোস করি। ঠিক আছে, তো আর এবার হচ্ছে কি, যেটা আপনি বললেন ওষুধের ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে কি, ইট হ্যাজ চেঞ্জ আ লট। মানে যখন যেটা বলা হচ্ছে যে ঘুমের ওষুধ, এগুলো আগে সত্যি সত্যি ছিল। ধরুন আজ থেকে মোটামুটি আমি বলবো 25 years আগে, 2000 বা তার আগে যে ওষুধগুলো ছিল, তার মধ্যে এই ঘুমের ব্যাপারটা একটু বেশি ছিল। কিন্তু এখন তো রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ তো প্রতিদিনই হচ্ছে এবং প্রচণ্ড হু করে এগোচ্ছে। তো এখন যে ওষুধগুলো আমরা দিই, এগুলো খুব সিলেক্টিভ। মানে ঘুমের ওষুধ দেবো কিন্তু সেটা আমার চয়েস, যদি কারোর ঘুম কম থাকে তাকে আমি দেবো, যার ঘুম নর্মাল তাকে আমি দেবো না। সো ওই কনসেপ্টটা নেই যে দিলেই ঘুম হবে, দিলে ঘুম হবে কিনা সেটা ডিপেন্ড করবে আমি তাকে ঘুম পাঠাতে চাইছি কিনা। ঠিক আছে, তো ওই ব্যাপারটা একদমই নেই। মানে ওই ব্যাপারটা মানে শুধু সেডেটিভ টাইপের দিয়ে দেয়। আমার ধরুন আমার কাছে যারা আসেন তারা এতটাই মোস্টলি হাই ফাংশনিং, মানে সমাজের সব স্তর, তাদের যদি আমি ঘুম পাড়িয়ে রাখি তারা আমার কাছে আসবেন না সোজা, অবশ্যই। তো বিকজ দে হ্যাভ টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতে হবে। তো ন্যাচারালি আমার ওষুধ খেয়ে তারা কাজ করতে পারবেন, তবে তো তারা আমার কাছে আসবেন। তো ন্যাচারালি ওই ব্যাপারটা নেই এখন যে ওষুধ খেয়ে সারাদিন ঘুমোবে। হ্যাঁ, হতে পারে যে কোনো একটা ওষুধের কোনো সাইড এফেক্ট, ঘুম ক্যান বি এ সাইড এফেক্ট অলসো অফ এ মেডিসিন। তো কারোর যদি হয় সেটা আমাদের কনভে করলে আমরা সেইভাবে ডোজ অ্যাডজাস্টমেন্ট বলুন বা চেঞ্জ অফ মেডিসিন বলুন, এগুলো করে দিই। তো মোস্টলি ইনিশিয়াল 2-3 ভিজিটের মধ্যে এগুলো সর্ট আউট হয়ে যায়, যে সাইড এফেক্ট কিছু হলে দ্যাট উই ক্যান সর্ট আউট। এবং সাইকিয়াট্রিস্ট মেডিসিন নিতে নিতে একটা মানুষ তার ফাংশনিং লাইফ ইজিলি একদম ক্যারি করতে পারে। হ্যাঁ, একদম। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে কি, আমাদের আশেপাশেই বহু লোক আছে, আপনি হয়তো জানেনই না সে সাইকিয়াট্রিক মেডিসিন খায়। ইট হ্যাজ কাম টু দ্যাট লেভেল। একদম, আপনি হয়তো তাকে চেনেন খুব ভালো করে, কিন্তু আপনি জানেন না। এরকম প্রচুর হয়। আচ্ছা, এবার কি সব মনের অসুখ কি ট্রিটেবল? কিছু কন্ডিশন আছে যেগুলোকে আমি বলবো নট ট্রিটেবল, যেমন ধরুন ডিমেনশিয়া। ডিমেনশিয়াটা হচ্ছে অসুখ যেটা মেনলি হচ্ছে বয়সজনিত কারণে হয়। আচ্ছা, ডিমেনশিয়া নিয়ে একটু কথা বলি। ডিমেনশিয়া নিয়ে অনেকেরই অনেক, কারণ আমাদের এখানে কিছু কমেন্টও এসেছিল যে ডিমেনশিয়া নিয়ে একটু কথা বলুন, একটু প্লিজ যদি আমাকে একটু ডিটেলে বলেন ডিমেনশিয়া নিয়ে। ডিমেনশিয়া দেখুন, ডিমেনশিয়া হচ্ছে একটা
বেসিক্যালি ওল্ড এজের অসুখ, মানে 65-এর পরে ইউজুয়ালি শুরু হয়। 65-এর আগে খুব রেয়ারলি হয়, যদি হয় সেটাকে আমরা আর্লি অনসেট ডিমেনশিয়া বলি, যেটা খুব রেয়ার। ইউজুয়ালি ডিমেনশিয়া মানে উই আর থিঙ্কিং অ্যাবাউট 65+, এবং সেখানেও এজের সঙ্গে সঙ্গে ডিরেক্টলি বাড়তে থাকে। মানে 65 to 70 ইয়ার্সের মধ্যে যদি 2% হয়, ওটাই হচ্ছে 75 to 80 ইয়ার্সে হয়ে যাবে অলমোস্ট 7%, আবার 80 to 85-এ হয়ে যাবে 21%, যখন 90-এর উপরে চলে যাবে 50%। সো ইউ ক্যান সি দ্য স্টিপ গ্রাফ উইথ এজ। তো এজ ইজ দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর ডিমেনশিয়া, মানে একটা এজের পরে বাঁচলে ডিমেনশিয়া মোটামুটি আপনার হবে আর কি। ঠিক আছে, 90-এর উপরে যদি বাঁচেন 50% চান্স আপনার ডিমেনশিয়া হবে। আচ্ছা, তো এজ ইজ দ্য মেন ফ্যাক্টর। এবার এখানে কি হয়, অনেক সাবটাইপস থাকে। তো যেটা খুব কমন সাবটাইপ, যেটা আমরা সবাই নাম শুনেছি বা যেটা পাইও আমরা কমনলি, 50% পেশেন্ট আমরা পাই হচ্ছে অ্যালঝেইমার্স ডিমেনশিয়া। হ্যাঁ, অ্যালঝেইমার একজন ভদ্রলোক যার নামে এটা, বিকজ হি ফার্স্ট এস্টাবলিশ দ্য ডায়াগনস্টিক। তো অ্যালঝেইমার্স ডিমেনশিয়াটাই কমনেস্ট। এবং ডিমেনশিয়া হচ্ছে বেসিক্যালি আমাদের কগনিটিভ ডিক্লাইন। কগনিটিভ ডিক্লাইন মানে কী কী জায়গায় হয়, মেমোরি, ল্যাঙ্গুয়েজ, মোটর পারফরমেন্স, তিনটে জিনিস তো লাগে ডে টু ডে লাইফে আমাদের। মেমোরি লাগে, কথাবার্তা বলতে লাগে, আর কাজকর্ম করতে লাগে। তো ডিমেনশিয়া এই তিনটে জায়গায় অ্যাফেক্ট করে। আচ্ছা, কিভাবে? ইউজুয়ালি শুরু হয় হচ্ছে মেমোরি লস দিয়ে। মেমোরি লস দিয়ে শুরু হয়। ইউজুয়ালি ছোটোখাটো জিনিস, যেমন ধরুন কোথায় কিছু রেখেছে সেটা ভুলে যাচ্ছে, বা কিছু তাকে দেওয়া হয়েছে লিস্ট আনতে, সে হয়তো ভুলে যাচ্ছে। এরকম ছোটোখাটো জিনিস দিয়ে শুরু হয়, যেটা শুরুর দিকে অনেকে হয়তো বুঝতে পারেন না। এখান থেকেই ভুলে যাওয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে। ট্রিটমেন্ট করলেও যে খুব বিরাট ইম্প্রুভমেন্ট হয়, ট্রিটমেন্ট করলে জিনিসটা ডিমেনশিয়া সামথিং, যেটা বললাম শুরুতেই বললাম যে আপনি বললেন ট্রিটেবল কিনা। তো ডিমেনশিয়াকে অ্যাকচুয়ালি ট্রিট করে ঠিক করা যায় না। আমরা যেটা করি, মেডিসিন দিয়ে একটু প্রোগ্রেসটাকে স্লো করি। মানে ধরুন ওষুধ না খেলে যেটা হয়তো 2 বছরে হতো, ওষুধ খেয়ে সেটা 5 বছরে, কিন্তু আলটিমেট ডিটেরিওরেশনটা হবেই। যেটা হওয়ার, ওটাকে পুরোপুরি স্টপ করা যায় না। ডিমেনশিয়া মানে কি শুধুই মেমোরি লস? না, বলছি মেমোরি লস দিয়ে শুরু হলো ইউজুয়ালি। তারপরে যেটা হয়েছে ল্যাঙ্গুয়েজের দুটো পার্ট আছে, রিসেপশন আর যেটা আপনি বলছেন বলাটা, স্পিচটা। তো রিসেপশন মানে আপনি বলছেন, আমি শুনে বুঝছি, আর আমি বলছি তাকে, আপনাকে আনসার করছি। দুটো পার্টি আস্তে আস্তে গন্ডগোল হতে থাকে। মানে আপনি যেটা বলছেন ওনারা ঠিকমতো বুঝতে পারেন না, বুঝতে পেরে যখন উনি বলার ট্রাই করছেন ঠিকমতো বলতে পারেন না। সো হোয়াট বিকামস, ইট বিকামস আ হলো কনভারসেশন। মানে কথা হয়তো বলছে কিন্তু কোনো প্রপার মিনিং কনভে করতে পারছে না। আচ্ছা, এটা হয়। তার 3 নম্বরে যেটা হচ্ছে মোটর প্রবলেম। মানে কি হয়, যে ধরুন আপনি একটা কাজ, ধরুন একটা জগ থেকে গ্লাসে জল ঢেলে খাবেন, দিস ইজ এ মোটর অ্যাক্ট। সো এগুলো কম্পোনেন্ট আছে, জগটা নেবেন, তার মুখটা খুলবেন, বা তার সামনের যে জায়গাটা ওটাকে পুশ করবেন, গ্লাসটা নেবেন, ঢালবেন। এই যে মোটর অ্যাক্টগুলো, এগুলো তো কোঅর্ডিনেটেড, মানে এটা একটা সিঙ্গেল মোটর অ্যাক্ট, অনেকগুলো মোটর অ্যাক্ট মিলে একটা কাজ হচ্ছে। এই জিনিসটা ওরা ভুলে যান। হয়তো ওনার হাত পাগুলো ফাংশন করছে, কিন্তু জল ঢেলে কীভাবে খেতে হবে এটা উনি পারছেন না, বা ধরুন নিজের শার্টটা কীভাবে পরতে হবে বাটন লাগিয়ে উনি বুঝতে পারছেন না। তো এইভাবে ছোটো ছোটো মোটর অ্যাক্ট, যেগুলো আমার রোজকার ডে টু ডে পারপাসে লাগে টু লিভ, সেইটা পারছেন না। সো সেখানে গিয়ে ওনাদেরকে অ্যাসিস্ট লাগে। এটা হয়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি এক্সিকিউটিভ প্ল্যানিং আমরা বলি। ধরুন আপনি এখান থেকে বেরিয়ে ওই নিচে রিলায়েন্স ডিজিটালে গিয়ে কিছু কিনবেন। সো ইট নিড আ প্ল্যানিং। জামা কাপড় পরবেন, দরজা খুলে বেরোবেন, সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে নামবেন, দোকানে যাবেন, লোকটাকে জিজ্ঞেস করবেন যে আমার এটা চাই। তো দিস হোল প্ল্যানিং থিং গোজ অফ। ধরুন উনি একটা কিছু ভেবে বেরোলেন, এটা করব, বাই দ্য টাইম ইজ আউট অফ দ্য ডোর, হি মাইট ফরগেট উনি কী করতে বেরিয়ে, পুরো প্ল্যানিংটাই গন্ডগোল হয়ে গেছে। মানে এইভাবে প্ল্যান করতে পারছেন না, সিকোয়েন্সিয়াল যে প্ল্যান্স লাগে করতে পারছেন না। সো আপনি বুঝতেই পারছেন, এইভাবে সবকটা জায়গায় যেগুলো, অল দিজ আর পার্ট অফ কগনিশনস। তো এই সবকটা জায়গায় এফেক্ট হতে থাকলে মানুষের পক্ষে একা একা বাঁচা খুব মুশকিল হয়ে যায়। কারণ সে না তো মনে রাখতে পারছে, না সে কমিউনিকেশন করতে পারছে, না সে নিজের কাজগুলো করতে পারছে। তো এইটা হচ্ছে ডিমেনশিয়াতে আস্তে আস্তে হতে থাকে, বাড়তে থাকে। এছাড়া এর সঙ্গে চলে আসে ধরুন লেটেস্টে যে বিহেভিয়ারাল প্রবলেমস, লাইক হ্যালুসিনেশনস চলে আসে, ডিলুশনস চলে আসে। ডিলুশন মানে ধরুন এটা খুব কমনলি কী করেন, যেহেতু নিজেরাই জিনিসপত্র রেখে ভুলে যান, লোককে সন্দেহ করেন যে আমার জিনিস কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। তো খুব কমনলি কাজের লোক, এদের ওপর সন্দেহটা গিয়ে পড়ে। এগুলো হয়, দে বিকাম ভেরি সাসপিশিয়াস, প্যারানয়েড। হ্যালুসিনেশনস হয় অনেকের, কিছু এমন কিছু আওয়াজ শুনতে পান যা কানে, যেগুলোর কোনো অস্তিত্ব নেই, মানে ওনার কাছে আছে আপনার কাছে নেই। ইট ইজ আ সাউন্ড হুইচ অনলি হি ক্যান হিয়ার। তো সাউন্ডটা তার নিজের মনের মধ্যে তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে ইটস আ প্রোডাক্ট অফ হিজ ওন ব্রেন, বাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওনার মনে হচ্ছে যে এটা, যেমন আপনি যেমন ক্লিয়ারলি আমাকে শুনছেন, আমাকে দেখছেন, ওরকমভাবে। মানে অনেকে ওরা বলে যেরকম আমার ঘরে রাত্রিবেলা
কিছু লোক এসেছিল আমাকে মারার চেষ্টা করছিল, দে হ্যাভ ভিজুয়াল হ্যালুসিনেশন, লাইক দেখতে পাচ্ছে বা শুধু শুনতে পাচ্ছে কানে যে কেউ ওনাকে নিয়ে কিছু কথা বলছে বা এটসেট্রা। সো দিস হ্যাপেন ইন মোর লেটার স্টেজেস, যেগুলোতে আরও জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। সো আচ্ছা ধরুন এই যে আমারও তো মাঝে মাঝে হয়, আমি বাড়ি থেকে বেরোলাম ভুলে গেলাম হঠাৎ করে কি জন্য জানি বেরিয়েছি, মানে এটা হয় কিন্তু আমার, এটা কি ডিমেনশিয়া দিয়ে? না, এটা ডিমেনশিয়া নয়, এটাই যে বললাম এগেন দ্য ডিগ্রি অ্যান্ড দ্য ডিউরেশন ইজ ইম্পর্টেন্ট। এটা আপনার একবার দুবার হতেই পারে, সো ইট ইজ নট ইম্পর্টেন্ট। বাট আমরা তখনই অ্যাকচুয়ালি শুধু ডিমেনশিয়া না, সব সাইকিয়াট্রিক ইলনেসেরই একটা বেসিক পয়েন্ট অফ ডায়াগনোসিস হচ্ছে দ্য প্রবলেম, যে প্রবলেমটাই হোক, দিস ইজ সিভিয়ার এনাফ যে লোকটা তার সোশ্যাল অকুপেশনাল ফাংশনিংয়ে হ্যাম্পার করছে। মানে এটা এতটাই হচ্ছে যে আপনি আমার সঙ্গে বসে বসে ইন্টারভিউটা নিতে পারছেন না, ঠিক আছে, ইট শুড বি ইন দ্যাট লেভেল। আচ্ছা, মানে নরমাল ডে টু ডে লাইফের তার যে ফাংশনিং, বন্ধ যদি না হয়, ইম্পেয়ার্ড হচ্ছে। ধরুন একটা এমপ্লয়ি, সে তার অফিসে তার যে ডিউটিটা, সে তো অফিস যাচ্ছে তো কাজটা করে উঠতে পারছে না। তো সোশ্যাল অ্যান্ড সোশ্যাল থিং, লাইক আপনি এমন কিছু করছেন বাইরে বেরিয়ে যেটা করলে লোকে বলবে যে আরে লোকটা তো ঠিক নেই, মানে ইজ নট ওয়েল, মেন্টালি ওয়েল। তো সোশ্যাল অ্যান্ড অকুপেশনাল, এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। তো এই যতক্ষণ আপনার এই সোশ্যাল অকুপেশনাল জায়গাগুলোতে কোনো রকম ডিস্টারবেন্স না আসে, ততক্ষণ জাস্ট বিকজ ইউ আর হ্যাভিং সাম সিমটমস আমরা সেটাকে নিয়ে খুব একটা বদার করি না। মানে ধরুন ওই যেটা বললাম, মাঝে মাঝে মন খারাপ, মাঝে মাঝে অ্যাংজাইটি, মাঝে মধ্যে ভুলে যাওয়া, মাঝে মধ্যে রাগ, এগুলো তো হবেই, নাহলে তো নর্মাল হিউম্যান বিইং থাকবে না। উই আর নট রোবটস, সো উই হ্যাভ অল দিস ইমোশনস, এভরিথিং। বাট সেটা যতক্ষণ আপনার সিগনিফিক্যান্ট ডিস্টারবেন্স না করছে, ওটাকে নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই। আপনি 17 বছর ধরে প্র্যাকটিস করছেন, এই 17 বছর ধরে প্র্যাকটিস করতে নিশ্চয়ই আপনি একটা চেঞ্জও দেখেছেন নিশ্চয়ই এই মুহূর্তে এসে, এই 17 বছরের মধ্যে। এই মুহূর্তে যদি সেইভাবে বলতে হয় যে মেন্টাল ইলনেসের মানে ইলনেসের রোগীর সংখ্যা কিরকম বেড়েছে বা অ্যাওয়ারনেসের কি ডিফারেন্স তৈরি হচ্ছে এই 17 বছরে, সেটা যদি জিজ্ঞেস করি তাহলে সেটা কিরকম দেখেছেন? সংখ্যাও বেড়েছে, অ্যাওয়ারনেসও বেড়েছে, দুটোই বেড়েছে। আচ্ছা, মানে এখন যত সহজে লোকে আমাদের কাছে চলে আসে যত ছোটোখাটো সমস্যা নিয়ে, সেটা ডেফিনেটলি আগে আসতো না। আর সংখ্যা তো বেড়েইছে বিকজ অফ, বুঝতেই পারছেন, স্ট্রেস, মডার্ন লাইফ। মানে দেখুন, একটা জিনিস চিরদিনই ছিল, আমরা যখন 2000 সালে, আমি যখন 2002-তে ঢুকি, তখন ধরুন আমরা জানতাম যে ওয়েস্টার্ন কান্ট্রিজে সাইকিয়াট্রি প্রবলেম বেশি, বেসিক্যালি বেশি না, যেটা ছিল 1 নম্বর অ্যাওয়ারনেস আর 2 নম্বর লাইফস্টাইল। এবার ধরুন যে লাইফের যে স্ট্রেস ফ্যাক্টরগুলো, ওগুলো যত একটা সোসাইটিতে বাড়বে, যত মডার্নাইজেশন হবে, অ্যাকচুয়ালি মডার্নাইজেশনের সঙ্গে সঙ্গে স্ট্রেস বাড়বে। তো স্ট্রেস যতই বাড়বে তখন সাইকিয়াট্রি ইলনেস বাড়বে। তো আমাদের এই লাস্ট ধরুন 2 ডিকেডসে ইন্ডিয়ান লাইফে একটা হিউজ চেঞ্জ হয়েছে, যেটা আমি সবাই দেখতে পাচ্ছি। প্রফেশনস এমন এসছে যেগুলো আগে ছিলই না। মানে ধরুন এখন যেমন আমি যখন মানে পাশ করে MBBS পাশ করে বেরোই, তখন অবধি সফটওয়্যার প্রফেশনাল বলে কোনো প্রফেশনাল ছিল না। সো ইট কেম, ইটস আ হিউজ চাঙ্ক অফ আওয়ার পেশেন্টস অ্যাকচুয়ালি। প্রচুর স্ট্রেসেরা থাকেন, অড আওয়ার্স অফ ওয়ার্কিং, লিটল ফ্যামিলি লাইফ। তো এরকম কিছু কিছু প্রফেশন থেকে, ইভেন খুব সিম্পল স্কুল টিচার্স, আমাদের সময় স্কুল টিচাররা আমাদেরকে একটা থাপ্পড় মারতেন। আজকে কোনো স্কুল টিচারের সাহস নেই কারণ বাচ্চাকে থাপ্পড় মারবে, সত্যি যে মুহূর্তে মারবে ওখানে পুলিশ কমপ্লেন হয়ে খুব মুশকিল হয়ে যাবে। ইভেন বকাবকি করলে একই ব্যাপার, ঠিক আছে। তো এখন সব জবই আস্তে আস্তে স্ট্রেসফুল হয়ে যাচ্ছে, যেগুলো মানে সব, ইভেন আমাদের প্রফেশন যদি দেখেন, ডাক্তাররা, একটা সময় যখন আমি পড়তে শুরু করি, তখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা ডাক্তাররা কনজিউমার অ্যাক্টে আসতো না, তারপর তারা কনজিউমার অ্যাক্টে চলে এলো। সো দ্য রিলেশন চেঞ্জ, ইটস লাইক একটা আমাদেরও একটা চলে আসে যে প্রতিটা ডাক্তারেরই, যে কোনটা করলে আমি নিজে সেফ থাকবো, শুধু কোনটা করলে পেশেন্ট ঠিক হবে না। দ্যাট ইজ এ হিউজ স্ট্রেস। কারণ যখন আপনি শুধু পেশেন্টকে ভালো করতে চাইছেন, তখন আপনি অনেক কিছু করতে পারেন, বাট ইফ ইউর অ্যাকশন কামস আন্ডার কোয়ারি, তখন অনেক কিছু ভাবতে হয়। তো এইভাবে প্রতিটা প্রফেশনই স্ট্রেসফুল হয়ে গেছে। যত প্রফেশনাল স্ট্রেস বেড়েছে, তার সঙ্গে সঙ্গে সাইকিয়াট্রি ইলনেস বেড়েছে, তার সঙ্গে অ্যাওয়ারনেসও বেড়েছে, এবং তার সঙ্গে সাইকিয়াট্রিস্টের নাম্বারও অবভিয়াসলি অনেক বেড়েছে আগের থেকে। প্রফেশনটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়েছে। মানে আপনি অনেক বললেন যে আপনি কেন সাইকিয়াট্রি নিলেন, তো আই হ্যাড আ স্পেসিফিক কজ। এখন এরকম স্পেসিফিক, এখন লোকে সাইকিয়াট্রি নেয় বিকজ ইটস আ আপকামিং স্ট্রিম, ইটস আ বেশি লোক অ্যাওয়ারনেসটা বেড়েছে, ইটস আ গুড স্ট্রিম, প্রচুর রিসার্চ হচ্ছে, ক্যারিয়ারের সম্ভাবনা, গ্রোথের জায়গা রয়েছে, সেই জন্য ক্যারিয়ার। হ্যাঁ, আমাদের সময় এটা ছিল মোর অফ মানে কার ইন্টারেস্ট আছে, কে এটা করতে ইন্টারেস্টেড। তো সেইটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। নাও ইটস আ ভেরি মানে কি বলবো, খুব শর্ট আফটার স্ট্রিম বলতে পারেন অ্যামং দ্য ইয়াং ডক্টরস, যেটা ওই সময় ছিল না। মানে আমার গোটা MBBS ব্যাচে উই হ্যাড আ ব্যাচ অফ 155
অনলি 2 ডিড সাইকিয়াট্রি, আমি আর একটি ছেলে, আর কেউ করেনি। আচ্ছা, আজকের দিনে বোধহয় পার্সেন্টেজটা অনেক বেশি। হ্যাঁ, এখন ওটা ধরুন কিছু না হলে ওটা 15-20 হবে আর কি। ফ্রম আ ব্যাচ অফ 150 ইট উইল বি অ্যাট লিস্ট 15 to 20। এই যে আপনি বলছেন অ্যাওয়ারনেস বেড়েছে, তার কি কোনো ডিফারেন্ট সাইড দেখেছেন? কারণ আমি একজনের কাছে এটা শুনেছিলাম, একজন সাইকো অ্যানালিস্টের সঙ্গে একটা এপিসোড করেছিলাম, যেখানে তিনি বলেছিলেন অনেক সময় লোকে ওভার অ্যাওয়্যার হয়ে খুব ছোট একটা প্রবলেম নিয়েও তারা ভেবে ফেলে যে না, এটাই সাইকিয়াট্রিক প্রবলেম আমার, এটাই, কারণ আমি চারিদিকে শুনছি সবারই আছে, তো আমারও আছে। এই ধরনের জিনিস কি আপনি মানে পেয়েছেন? এটা হয়, খুব কমন বলবো না, এটা হয়, বাট স্টিল আমি বলবো এটাও ভালো। মানে লোকটা তো অ্যাটলিস্ট আমার কাছে জেনে গেলেও যেটা কোনো সমস্যা নয়, মনের মধ্যে একটা ডাউট পুষে রাখার থেকে আমার কাছে আসে এরকম ধরুন বাচ্চাদের নিয়ে আসে ফর ভেরি সিম্পল বিহেভিয়ারাল প্রবলেম, যেগুলো কোনো, যেটা বললাম যে মানে কিছু প্রবলেম না বলা যাবে না, বাট দ্যাট ইজ নট ডায়াগনোজেবল কন্ডিশন। তো হয়তো সেটা হয়তো আমার বাচ্চার মধ্যেও আছে বা আর 5টা বাচ্চার মধ্যেও আছে, তো কিন্তু বাবা মা কনফিউজড, বা স্কুল থেকে, এখন তো স্কুল থেকে আর্লি জিনিসগুলো রিপোর্ট হয়, এবং সব স্কুলে এখন কাউন্সেলার আছে। আগে কেউ তো অত বাচ্চাদেরকে নিয়ে তো মাথা ঘামাতো না টিচার, এখন কাউন্সেলার আছে বলে অনেক সময় হয় যে কোনো একটা বাচ্চা হয়তো বেশি দুষ্টুমি করছে বা কিছু, তো বলে দেয় যে একটু দেখিয়ে নিন বা এরকম ব্যাপার। আমার কাছে এরকম বাচ্চা প্রায়ই আসে যে স্কুল থেকে বলেছে বলে এসছে, আলটিমেটলি কিছু নেই, বাট দ্য স্কুল ওয়ান্ট আ সার্টিফিকেট ফ্রম দ্য সাইকিয়াট্রিস্ট কি দিস কিড ইজ নর্মাল আর হি ক্যান বি উইথ আদার, এরকমও আসে। কারণ সে হয়তো কিছু একটা করে ফেলেছে, হয়তো ধরুন যেটা আমাদের সময় ধরুন একটা বাচ্চাকে হয়তো মেরেছে বা কিছু করেছে, এখন এগুলো খুব মানে কি বলবো, খুব স্ট্রিক্টলি স্ক্রুটিনাইজ করা হয় আর কি। নর্মাল ফাইটস অ্যামং কিডস অর সামথিং লাইক দ্যাট, দে আর অলসো সেন্ট। হ্যাঁ, তো এগুলো হয়, বলবো না হয় না, কিন্তু একদিক দিয়ে ভালো যে অ্যাটলিস্ট লোকে জেনে গেল যে না ঠিক আছে, দিস ইজ দিস, মানে আমার আমি মানে সমস্যা আছে কি নেই। একদম। যেমন আমরা হয় না অনেক সময় আমরা ধরুন কিছু নেই কিন্তু আমরা তাও হার্ট চেক আপ করাতে এরকম যাই, জেনারেল চেক আপ, যে আমার 40 ইয়ার্স বয়স হয়ে গেছে, আমি কিছু ব্লাড টেস্ট করাবো, নাথিং, নো হার্ম ইন দ্যাট। সো এটা এরকম একটা হয়েছে যে অনেক ডাক্তার বলে যে একটা বয়সের পর যেমন রেগুলার চেক আপ করা উচিত, বা হার্টের চেক আপ বা লিভারের চেক আপ কন্টিনিউয়াসলি করে যাওয়া উচিত। হ্যাঁ, ঠিকই এইভাবেই, মানে এই ক্ষেত্রে জেনারেল হেলথ চেক আপের মতো যে আমি সব ঠিক আছে কিনা আমার। হ্যাঁ, না ইনফ্যাক্ট আমাদের তো ধরুন আমি যেমন এখন মেডিকেল, মানে এখন যেটা মণিপাল হয়ে গেছে ওখানে আছি, তো আমাদের ওখানে একটা জেনারেল হেলথ চেক আপ বলে একটা হয়, এটা ফিজিশিয়ান যে হেলথ চেক আপ করেন, তারপরে সব টেস্টগুলো করা হয়। তো অনেকে শুধু হেলথ চেক আপ করাতেই আসে, তার কিন্তু কিছু নেই, এবং এই হেলথ চেক আপের মধ্যে আমরা মেন্টাল হেলথকে ইনক্লুড করেছি। যেমন একজন ফিজিশিয়ান বসে বসে লোকটার হয়তো কিছু নেই, তাও তার ব্লাড প্রেশার দেখে, পালস দেখে, এগুলো দেখে বা স্টেথোটা বসিয়ে শোনে, সেরকম একজন সাইকোলজিস্টও তার সঙ্গে বসে বসে যাওয়ার চেষ্টা করে তার কোনো সাইকোলজি প্রবলেম আছে কিনা। এবং এই আমরা কিন্তু হেলথ চেক আপে অনেক সময় পাই এরকম পেশেন্ট, প্রায় মাঝে মাঝেই পাই, যে অ্যাপারেন্টলি সে হয়তো এসেছিল হেলথ চেক আপ করাতে, কিন্তু তার কিছু একটা বেরিয়েছে, তখন সে আমার কাছে আসে, আমাকে হয়তো সাইকোলজিস্টই পাঠান, তখন আসে, তখন জানা যাচ্ছে সে হয়তো অ্যাংজাইটিতে ভুগছে, তার হয়তো একটা ক্রনিক ইনসোমনিয়া আছে। ক্রনিক ইনসোমনিয়া ইজ ভেরি কমন, সে লোকগুলো বলে যে আমি তো স্যার লাস্ট 20 বছর ধরে ভালো করে ঘুমাইনি, বাট হি ইজ নট সিকিং হেল্প। তো এরকম নয় যে যেমন ফিজিক্যাল হেলথ চেক আপের দরকার আছে, আমার মনে হয় মেন্টাল হেলথ চেক আপের একটা জায়গা আছে। স্লিপের ব্যাপারটা, ইনসোমনিয়া ব্যাপারটা খুব কমন না? ইনসোমনিয়া ইজ কোয়াইট কমন, আজকের দিনে আরো বেশি। হ্যাঁ, এবং ইনসোমনিয়া মানেই যে তার কোনো সাইকিয়াট্রিক ইলনেস আছে তারা, ইনসোমনিয়া জাস্ট প্রাইমারি ইনসোমনিয়া, যেখানে আর কিছু নেই, মানে ধরুন ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোতে তো ইনসোমনিয়া হয়, বা সিজোফ্রেনিয়া, মানে যেগুলো মেজর সাইকিয়াট্রিক ইলনেস, কিন্তু অনেকের শুধু ইনসোমনিয়া, তার অ্যাজ সাচ কোনো সাইকিয়াট্রিক প্রবলেম নেই, ইনসোমনিয়া ভুগছে, তো এটা ইজ কোয়াইট কমন। এবং এই ইনসোমনিয়া ভোগাটা, যদি সে অনেকদিন ধরে ইনসোমনিয়া কেউ ভোগে, তাহলে সেটা কি ইমিডিয়েটলি তার ট্রিট করা উচিত? একদম, কারণ ইনসোমনিয়া হলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি স্লিপিং টাইমটা হচ্ছে আমাদের বডি রেস্ট নিচ্ছে, তো যখনই আপনি রেস্টটা বডি নিতে পারছেন না, তখন শুধু মেন্টাল না, বিভিন্ন বায়োলজিক্যাল ফাংশন, মানে শারীরিক ফাংশনটা গন্ডগোল হয়ে যাচ্ছে। যেমন ধরুন ঘুমের সময় আপনার স্টমাকে অ্যাসিড সিক্রেশনটা কমে যায়, আপনি ঘুমোতে না পারলে সিক্রেশনটা হতে থাকবে, ন্যাচারালি আপনার গ্যাস্ট্রাইটিস হবে, যেটা তারপরে আপনি গ্যাস্ট্রাইটিস বা এরকম প্রবলেম নিয়ে আপনি যাবেন। তো স্লিপ ইজ দ্য টাইম when our body takes রেস্ট, মানে কোনো অর্গানই এরকম 24 আওয়ার্স একই রেটে কাজ করতে পারে না, স্লিপের সময় হার্ট রেট কমে যায়, হার্টটা একটু রেস্ট পায়, তো আপনাকে তো অর্গানগুলোকে রেস্ট দিতে হবে। আরেকটা জিনিস হয় অনেকের ক্ষেত্রে, যেটা হলো ঘুমোলো কেউ একটা, ধরুন সে 7 ঘন্টা 8 ঘন্টায় ঘুমোলো, কিন্তু ওঠার পরেও তার সে যথেষ্ট টায়ার্ডই ফিল করছে, তার মনে হচ্ছে ঘুমটা হলোই না, ঘুমোলাম কিন্তু ঘুমোলো না। অ্যাকচুয়ালি স্লিপের সেটাও একটা প্রবলেম, স্লিপের না দুটো পার্ট আছে, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। যেটা আপনি বলছেন দ্য আওয়ার্স আর কোয়ান্টিটি, বাট স্লিপের একটা কোয়ালিটি হয়। তো স্লিপের কিছু পার্ট আছে, যেমন REM স্লিপ, NREM স্লিপ। তো এবার একটা যখন লোক 8 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমোচ্ছে,
এনআরইএম স্লিপটা হচ্ছে ডিপ স্লিপ, যে সময় অ্যাকচুয়ালি ব্রেনটার বডিটা কমপ্লিটলি রেস্ট পায়। আরইএম স্লিপটা হচ্ছে লাইট স্লিপ, যে সময় আমরা ড্রিম স্বপ্নগুলো দেখি। এবার কিছু কিছু লোকের যদি হয় যে আরইএম স্লিপ খুব বেড়ে যায়, এনআরইএমটা কমে যায়, তখন তার কিন্তু ঘুমটা ভালো হলো, মানে অ্যাপারেন্টলি আওয়ার্সটা বেশি হলেও তার কিন্তু ওই রেস্টফুলনেস ব্যাপারটা আসবে না। তো ন্যাচারালি ইটস আ কোয়ালিটেটিভ স্লিপ ডিসঅর্ডার, নট কোয়ান্টিটেটিভ। তো সেটাও কিন্তু এক ধরনের ডিসঅর্ডারই, এটাও এবং এটাও ট্রিট করা দরকার। একদম একদম। একটা জিনিস অনেকে বলে যে এই ঘুমের ব্যাপারে, ঘুমের ওষুধ খাবো না, ঘুমের ওষুধ খেলে তার একটা অ্যাডিকশন তৈরি হবে, ঘুমের ওষুধ ছাড়া ঘুম হবে না। এই বিষয়ে আপনি কি বলতে চান, মানে এটা কি সত্যি? হ্যাঁ, অবভিয়াসলি যেটা মোস্টলি হয়, দেখুন অ্যাডিকশানটা না মানুষ নিজেই তৈরি করে। মানে কি হয়, ধরুন ঘুমের সমস্যা হচ্ছিল, তাকে হয়তো কোনো ডাক্তারবাবু এটা অ্যালপ্রাজোলাম লিখে দিয়েছেন, বলেছেন আপনি এটা 3 সপ্তাহ 4 সপ্তাহ খেয়ে আমাকে আবার এসে জিজ্ঞেস করবেন। সে আর ওটা গেল না, সে ওটাই যেহেতু দিয়ে দিয়েছে ঘুমোচ্ছে, ওটা খেতে থাকলো। খেয়ে সে এবার 5 বছর খেয়ে নিল। এবার 5 বছর পরে যদি তাকে অন্য কোনো কারণে কেউ বলে, যে কোনো ফিজিক্যাল প্রবলেম, যে আপনি এটা বন্ধ করুন, by that time he is already addicted, he doesn't know that, he is just taking it and sleeping. তো অ্যাডিকশন কিন্তু এভাবেই তৈরি। অ্যাডিকশন কিন্তু কখনোই, আমরা ডাক্তাররা কখনো ঘুমের ওষুধ ইনডিফিনিট প্রেসক্রাইব করি না, একটা ডিউরেশন থাকে, মেবি 2 উইকস 3 উইকস whatever 4 উইকস। যেটা মানুষ করে সেটা হচ্ছে কি, ওটাকে যেহেতু খেয়ে ভালো আছে খেতে থাকে, তখন অ্যাডিকশানটা তৈরি হয়। আপনি যদি কেউ যদি অ্যাডভাইস ফলো করে, অ্যাডিকশন হবে না। আর এখন তো খুবই মডার্ন মেডিসিন এসেছে, যেগুলো অ্যাডিকশন লায়াবিলিটি আরও কম। আগেকার দিনে তাও যেগুলো ছিল, ধরুন অ্যালপ্রাজোলাম খুব কমনলি লোকে ফিজিশিয়ানরাও লেখেন, ইট ইজ হাই অ্যাডিকশন লায়াবিলিটি। ঘুমের ওষুধের মধ্যে অ্যাডিকশন লায়াবিলিটির ডিফারেন্স আছে। অল স্লিপ মেডিসিন আর নট ভেরি অ্যাডিকটিভ। তো ইফ ইউ আর টেকিং সামথিং হুইচ ইজ অ্যাডিকটিভ অ্যান্ড টেকিং ফর আ লং টাইম উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন, দেন অ্যাডিকশন মে হ্যাপেন। আচ্ছা, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো এখন বেশ কিছু নন মেডিসিনাল জিনিস লোকজনে খাচ্ছে, যেমন তার মধ্যে খুবই কমন হলো মেলাটোনিন, যেটা গামিজে পাওয়া যায় আজকাল। হ্যাঁ, এই মেলাটোনিন খাওয়াটা উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন কতটা ঠিক, এবং সেটা কি করা উচিত? কি মেলাটোনিন আমরা প্রেসক্রাইব করি, উইদাউট প্রেসক্রিপশন খাওয়াটা মনে হয় খুব নয়, কারণ মেলাটোনিন অ্যাকচুয়ালি দের আর সাম ইন্ডিকেশনস যে কখন আমরা দেবো। মেলাটোনিন আমাদের বডিতে নর্মালি তৈরি হয়, সো ইটস আ কন্টেন্ট অফ আর বডি অনলি, যেটাকে আমরা বাইরে থাইরয়েড হরমোন বডিতে তৈরি হয়, আপনি বাইরে থেকে দিচ্ছে। মেলাটোনিনও সেম, বাট মেলাটোনিন কী কন্ডিশনে কাজ করবে এরকম কিছু স্পেসিফিক কন্ডিশনস আছে, তো সেগুলোতে দিলে নিশ্চয়ই ইট ইজ নট ব্যাড। বাট আমি যখন নিজে খাচ্ছি, আমি তো জানি না যে আমার এই যে স্লিপ প্রবলেমটা আছে এটা কী জন্য হচ্ছে। ঠিক আছে, মেলাটোনিন ইজ ইউজুয়ালি গুড ফর রেগুলারাইজিং স্লিপ সাইকেল। মানে কী হয়, অনেকের হয় স্লিপটা হয়তো ঠিকই আছে, কিন্তু তার 10টার আসলে ঘুম আসে না, 2টোর সময় ঘুম আসে, ফলে সে পরদিন হয়তো গিয়ে বেলা 12টায় ওঠে। তো এই ধরুন খুব কমনলি জেট ল্যাগ, ইউএসএ থেকে এসছে, পুরো ইয়েটা পাল্টে গেছে, ডে নাইট সাইকেলটা, ঘুমোতে পারছে না। তো এইসব কন্ডিশনে ইট ইজ ভেরি গুড, বাট যে কেউ যদি এটা নিয়ে নেয় জাস্ট ঘুমোচ্ছে না বলে, তাহলে এটা কাজ নাও করতে পারে। তো ন্যাচারালি উইদাউট প্রেসক্রিপশন আমার মনে হয় না এটা খাওয়া। আর এটা যদি খুব অনেক দিন, মানে অনেকটা বেশি খায় কেউ, হ্যাঁ অনেক দিন ধরে, মানে ধরুন 1 মাস 2 মাস ধরে সে খেয়েই যাচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট, 10 mg ফেমজি টাইপের বা এরকম কিছু খেয়ে যাচ্ছে, সেটা কি খুব ফেটাল হতে পারে? না, ফেটাল নয়, মেলাটোনিনের সাইড এফেক্ট ওয়াইজ ইট ইজ ভেরি সেফ, কিন্তু মানে ওই একটা ডিপেন্ডেন্স তো চলে আসে। তার সারাদিনে অন্যান্য, মানে সারাদিনে সে মানে একটু টায়ার্ড, ঘুম, এই ধরনের হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডোজ হি ইজ টেকিং, তার অ্যাটালে ডোজটা লাগবে কিনা। মেলাটোনিন আমরা শুরু হয় পাওয়ার 3 থেকে 3, 5, 6, 10, তো এবার যারা তো 3-এ কাজ হতে, সেটা তো 10 খাচ্ছে, সো ন্যাচারালি হতেই পারে। মানে যে কোনো মেডিসিনে আনঅথরাইজড আনসুপারভাইজড খাওয়া ঠিক নয় অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস হলো, আমরা আনট্রিটেবল সাইকিয়াট্রিক কন্ডিশন নিয়ে কথা বলছিলাম, তাদের ডিমেনশিয়া একটা বললেন, তাছাড়া আর কি কি আছে যেগুলো আনট্রিটেবল? একটা হচ্ছে কি, যেটা বললাম ওল্ড এজ, আর একটা হচ্ছে গিয়ে বাচ্চাদের অটিজম। যেমন ইটস এ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, একটা বাচ্চা তার ডেভেলপমেন্টে নর্মাল হচ্ছে না, তো ন্যাচারালি ট্রিটমেন্ট করে ঠিক করাতে পারবো না। তো সেম উইথ অটিজম হচ্ছে একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে একটা মানুষের কমিউনিকেশন স্কিলটা হচ্ছে পুয়ার। তার নট নেসেসারিলি সে বোকা বা মেন্টালি রিটার্ডেড, হয়তো তার মেন্টাল বুদ্ধি হয়তো নর্মাল, কিন্তু তার সমস্যা হচ্ছে কমিউনিকেশানে। সে জানেই না যে কী করে আমার সামনের লোকটার সঙ্গে কথা বলতে হয়। তো এদের মেন সমস্যা হয় ওই একই জিনিস, রিসেপটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ। আপনি কি বলছেন ও ভালো বুঝতে পারছে না, ও কি বলতে চাইছে ও বলে বোঝাতে পারছে না। এর সঙ্গে এদেরকে কিছু মোটর অ্যাবনর্মালিটিস থাকে, মানে ধরুন কোনো কাজ যখন করছে সেটাকে প্রপার ওয়েতে করতে পারছে না, এগুলো থাকে। তো এবার এই ডেভেলপমেন্টাল প্রবলেমগুলো ন্যাচারালি ওষুধ দিয়ে ঠিক করা যায় না, এদেরকে কিছু কিছু থেরাপি বা ধরুন কিছু স্পেশাল এডুকেশন সেটিং এইসব করে আমরা একটু মানে কোয়ালিটি অফ লাইফটাকে বেটার করতে পারি। উই ক্যান ট্রাই টু মেক দেম ইন্ডিপেন্ডেন্ট আ বিট অ্যান্ড অল, বাট এটা আনট্রিটেবল কন্ডিশন। সিমিলারলি মেন্টাল রিটার্ডেশন, কেউ কম বুদ্ধি নিয়ে জন্মেছে, বাবা মা অনেক জায়গায় ভুল বশত অনেক জায়গায় ঘুরে বেড়ান, কিন্তু বুদ্ধি বাড়ে না, সিম্পল ব্যাপার।
তো বুদ্ধি বাড়ানোর কোনো ওষুধ নেই, তো দ্যাট ইজ আনাদার কন্ডিশন উইচ আনট্রিটেবল। তো এই ডেভেলপমেন্টাল প্রবলেমগুলো তো কিন্তু যেমন অটিজম বা schizophrenia is definitely treatable. Definitely treatable এবং curable with modern medicine. Most of the patients get cured, but only thing is একটু লং টার্ম মেডিসিনটা চলে। মানে একটা ডিপ্রেশনের পেশেন্টকে যদি আমি 6 মাস থেকে 1 বছর ওষুধ খাইয়ে বলতে পারি যে না এবার স্টপ করো, schizophreniaতে সেটা হয়তো অত তাড়াতাড়ি হবে না। ইট মে টেক 2 years, 3 years, 5 years, ইভেন সাম পিপল নিড লাইফ লং। কিন্তু ওষুধ খেয়ে ঠিক আছে এবং কাজ করছে, এটা অ্যাবনর্মাল নয়। আপনি এত অবাক হওয়ার তো কিছু নেই, আপনি তো নিশ্চয়ই ইয়ে দেখেছেন, দ্য বিউটিফুল মাইন্ড মুভিটা দেখেছেন। সো হি ওয়াজ আ schizophrenic, বাট হি গট নোবেল প্রাইজ। অনেকে বলে যে schizophrenia ইজ এ মেন্টাল ক্যান্সার, এটা ঠিক হয় না। না, একদমই ভুল ধারণা। schizophrenia ঠিক হয়। আচ্ছা, schizophrenia ঠিক হয়। হ্যাঁ, কিছু কেসেসে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স হয়, বা ধরুন সে হয়তো কোনোদিনই ফাংশনাল হলো না, কিন্তু সেটা কম, নট আ ভেরি কমন। ট্রিটেবল, মানে ট্রিট করা যায়। হ্যাঁ, এই যে কনসেপ্ট, এটাও ছিল ওই বললাম 2000 সালের আগে, যখন আমাদের মেডিসিনের মানে ইয়েটা কম ছিল, মেডিসিনের ভ্যারাইটি বলুন, এফিকেসি বলুন, অনেক কম ছিল তখন। এখন প্রচুর, মানে এখন এত সুন্দর, এত ভালো মেডিসিন চলে এসেছে যে ওই যেটা বললাম, আপনি বুঝতেই পারবেন না যে আপনার পাশের লোকটা সে schizophrenia ট্রিটমেন্ট নেয়। আচ্ছা, এই যে আজকের দিনে স্ট্রেসফুল লাইফের কথা বললেন, সেক্ষেত্রে রিলেশনশিপ, মানে হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা, এই রিলেশনশিপ কি খুবই বেশি আজকাল মেন্টাল ইলনেস ক্রিয়েট করা বা মেন্টাল ইলনেসের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট কারণ বলে আপনার মনে হয়? দেখুন, রিলেশনশিপের মধ্যে আমার যেটা এখন আমি যেটা দেখি দিস ডেজ কাপলদের মধ্যে, একটা মোস্টলি বিকজ অফ স্ট্রেস বা মোস্টলি বিকজ দে ডোন্ট হ্যাভ মাচ অফ কোয়ালিটি টাইম, একটা বিশাল প্রবলেম হচ্ছে সেক্সুয়াল ইন্টিমেসি, ফিজিক্যাল ইন্টিমেসি। তো ইট ইজ অ্যাফেক্টিং দিস ডেজ কাপলস। মানে এখনকার কাপলদের মধ্যে ধরুন, বিকজ আমাদের কাছে প্রচুর এরকম পেশেন্ট আসেন যারা হয়তো কিছু কারণে সেক্সুয়াল প্রবলেমস হয়েছে, প্রথমে গেছে নিউরোলজিস্টের কাছে বা গাইনোকোলজিস্টের কাছে, এবং তারা বলেছেন যে না, ফিজিক্যালি কিছু নেই, ইটস বিকজ সাইকোসেক্সুয়াল প্রবলেম ইজ আ বিগ প্রবলেম। So when they come to us, আমরা যেটা দেখি যে সত্যি ফিজিক্যালি কিছু নেই, বাট স্টিল দে আর নট এবল টু পারফর্ম অর গেট ইন্টিমেট, সেগুলো কিন্তু এই মোস্টলি স্ট্রেস বা এগুলো থেকেই হয়। স্ট্রেস, ল্যাক অফ টাইম, সে টাইমই পায় না। সারা তো কাজ করে, উইকেন্ডে যখন দে শুড হ্যাভ ইন্টিমেসি, স্লিপিং, সিম্পলি দ্যাট। তো ন্যাচারালি আওয়ার কারেন্ট লাইফ যেটা মানুষের, সেটা ডেফিনেটলি অ্যাফেক্ট করেছে এই পার্টটা। এবার if that part is compromised, that actually stresses the relationship, হাজব্যান্ড ওয়াইফ হোক বা কাপেলই হোক, ওরকম ইয়ে তো হয় না, মানে যেটাকে আমরা আপনার উইদাউট ইন্টিমেসি, ফিজিক্যাল ইন্টিমেসি তো আর সে সম্পর্ক টেকে না। তো দিস ইজ টেকিং আ টল অন দিস কাপল রিলেশনস দিস ডেজ। আচ্ছা, যদি ধরুন দুটো মানুষেরই কিছু মেন্টাল ইলনেস আছে অ্যান্ড দে আর নট ট্রিটিং ইট, এরকম দুটো মানুষ কি একটা হেলদি রিলেশনশিপে থাকতে পারে? ট্রিট করে তোলে, যদি দুজনেই ট্রিটমেন্ট করে এবং নর্মালসিতে চলে আসে, নিশ্চয়ই থাকতে পারে। এরকম হয়, আমার কাছে আছেও যে কাপলস বোথ আর টেকিং ট্রিটমেন্ট। এরকম হয়েছে যে একজন ফার্স্টে এসছে, শি গট ওয়েল অ্যান্ড দেন শি টোল্ড হার হাজব্যান্ড অর হিজ ওয়াইফ কি তুমিও দেখাও, এরকম আমার কাছে আছে, অ্যান্ড দে বোথ কাম টুগেদার। আচ্ছা, সাইকিয়াট এই আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি এই যে দুটো জেন্ডার, মানে মেল এবং ফিমেলের মধ্যে কারা বেশি অ্যাওয়্যার বলে আপনার মনে হয় অ্যাবাউট মেন্টাল ইলনেস? আপনার কাছে যা পেশেন্ট আসে, ডেফিনেটলি ফিমেলস, নো ডাউট। আমি দেখেছি এটা কি কোনো কারণে হয়? মানে এটা কি, আমার মনে হয় এটা একটা কারণেই হয়, সেটা হচ্ছে গিয়ে আমি থিঙ্ক ফিমেলস আর মোর ইমোশনালি সেন্সিটিভ, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছেলেদের মধ্যে ডিনায়াল বেশি কাজ করে, ডিনায়াল, মেল ইগো, ঠিক আছে। মানে ইভেন ফর দিস যেটা রিলেশনশিপ প্রবলেমসেও যে ছেলেরা যারা পারফর্ম করতে পারে না, দে উইল নেভার কাম অন আ ম্যান ডাজ নট ওয়ান্ট টু অ্যাডমিট দ্যাট হি ক্যানট ডু দিস। ইটস অলওয়েজ দ্য ফিমেল হু ড্র্যাগস দ্য ম্যান, অলমোস্ট অলওয়েজ। তো সেটা মেন্টাল ইলনেসের ক্ষেত্রেও কাজ করে। এই অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা ছেলেদের মধ্যে কম, দে আর মোর রিজিড, more concrete, have lack of this emotional values and all. তো ন্যাচারালি ফিমেলদের ক্ষেত্রে অ্যাওয়ারনেস ডেফিনেটলি বেশি। আচ্ছা, এই যে আরেকটা জিনিস খুবই কমন একটা ব্যাপার, সেটা হলো আমি আমার জীবনে দেখেছি, আমার বেশ কিছু রিলেটিভস এবং মানে দূর সম্পর্কের লোকজন, তার ক্লোজ সম্পর্কের লোকজনও,
তাদের মধ্যে এমন কিছু সিমটমস দেখা গেছে যেটাতে তাদেরকে বলা হচ্ছে পাগল হয়ে গেছে। আমাদের ছোটবেলায় তো আর মেন্টাল ইলনেসে ভুগছে বলতো না, তারা পাগল হয়ে গেছে। আর পাগল হয়ে গেছে মানে তারা এমন ধরনের কথাবার্তা বলছে, এমন এমন জিনিসপত্র করছে যেটা নর্মাল মানুষের মনে হচ্ছে যে এটা কেন করছে। এই যে এই ধরনের ব্যাপারটা, এটাকে কি মেন্টাল ইলনেস হিসাবে মানে বলা উচিত, বা কি মেন্টাল ইলনেস থেকে এই জিনিসগুলো ঘটে? এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি সিম্পল করে। এই পাগল হয়ে গেছে আর ধরুন একটা লোক ধরুন ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে আমার কাছে নিজেই দেখাতে আসছে, এদের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ল্যাক অফ ইনসাইট। পাগল তাকে বলা হচ্ছে যে ইনসাইট নেই, সে বুঝতেই পারছে না যে তার কোনো সমস্যা আছে। মানে দুটো জিনিস, আমি বুঝতে পারছি কিন্তু আমি যাচ্ছি না, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ ল্যাক অফ অ্যাওয়ারনেস অর স্টিগমা, বাট বুঝতেই পারছি না। তো ল্যাক অফ ইনসাইটটাই বেসিক্যালি ডিসাইড করে যেটাকে আপনি কমন টার্মসে পাগল বলতে চাইছেন, মানে যে বুঝতেই পারছি না যে তার বিহেভিয়ারটা সোশ্যালি আনএক্সেপ্টেবল। তো সেগুলো কমনলি কিসে হয়? স্কিজোফ্রেনিয়া, আপনি যেমন বললেন সিজোফ্রেনিয়াতে হয়। দেন বাইপোলার ডিসঅর্ডার বলে একটা ডিসঅর্ডার আছে, যেখানে ডিপ্রেশন তো আপনি বুঝতেই পারছেন, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস ডিপ্রেশন। তার অপোজিট একটা ফেজ, যেখানে আমরা ম্যানিক ফেজ বলি, যেখানে মানুষ বেশি এক্সাইটেড হয়ে যায়, বেশি কথা বলে, বেশি আপনার ধরুন এক্সপেন্ডিচার করে, নিজেকে খুব একটা কিছু ভাবে, বিরাট কিছু যেটা সে নয়। So all these things, just think about normalcy as a baseline, depression something below the baseline, then you go above the baseline. That is mania. So এই দুটো পোল, ডাউন অ্যান্ড আপ, এই দুটো পোল যাদের মধ্যে ফিরে ফিরে আসে তাদেরকে বাইপোলার বলি। সো ইন বাইপোলার ইলনেস অলসো পিপল ক্যান, এই ম্যানিক ফেজে মানুষের ইনসাইট থাকে না, ডিপ্রেশনের সময় ইনসাইটটা চলে আসে, ম্যানিক ফেজে দে লুজ ইনসাইট, সিজোফ্রেনিয়াতে দে লুজ ইনসাইট, কারণ হ্যালুসিনেশন হচ্ছে, ডিলিউশন হচ্ছে, তো অবভিয়াসলি ইনসাইট থাকছে না। সিজোফ্রেনিক পেশেন্টের ওরকম হ্যালুসিনেশনস হয় যেগুলোকে ওভাবে যে রিয়েল, তা ন্যাচারালি ও তো বুঝতে পারছে না এটা রিয়েল নয়, সো ইট লুজেস ইনসাইট। তো পাগল বলতে ওটাই, যে ইনসাইট যে লস হয়ে গেছে। আচ্ছা, সত্যি সত্যি হ্যালুসিনেশন মানে একটা মানুষ সত্যি সত্যি নিজের চোখের সামনে একটা দৃশ্য দেখতে পারে যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। হ্যাঁ, হ্যালুসিনেশন বাই ডেফিনেশন হচ্ছে গিয়ে একটা সেন্সরি স্টিমুলাস যেটা ট্রুলি এক্সিস্ট করে না টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাট দ্যাট এক্সিস্ট টু দ্যাট পার্সন। এটা কিভাবে মানে তৈরি হয়? তার ভেতরের হ্যাঁ, এটা হচ্ছে কি কেমিক্যাল। হ্যাঁ, ডোপামিন বলে একটা কেমিক্যাল আছে আমাদের ব্রেনে, নিউরোট্রান্সমিটার। তো মোস্টলি যে থিওরি রয়েছে, ডোপামিন ইমব্যালেন্স থেকে এগুলো মোস্টলি হয়। এবং আমরা যে ট্রিটমেন্ট যখন করি সিজোফ্রেনিয়া বা ধরুন বাইপোলার ম্যানিক ফেজে, তো যে ওষুধগুলো আমরা দিই সেগুলো অ্যাকচুয়ালি ডোপামিন অ্যান্টাগনিস্ট, মানে ডোপামিনটাকে কমায়। তো ইনক্রিজ অফ ডোপামিন থেকে মোস্টলি এগুলো হয়। এবং এটা কীভাবে আমরা আপনাকে খুব মানে এটা কেন এটা আরও খুব ডেফিনেটলি বলতে পারবেন, ধরুন কিছু কিছু ড্রাগ যেমন LSD খেলে হ্যালুসিনেশন হয়। আপনি নিশ্চয়ই আমাদের সত্যজিতের ওই ইয়েতে ছিল না, ওই যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল না, ওই লালনবাবুকে LSD খাইয়ে দিয়েছিল অ্যান্ড হি ওয়াজ লাইক হ্যালুসিনেটিং। তো LSD কি করে? LSD বেসিক্যালি ডোপামিনটাকে বাড়িয়ে দেয় কেমিক্যালি। তো যেটা একটা ড্রাগ দিয়ে বাড়ানো যাচ্ছে, সেটা যদি কোনো অসুখের কারণে বেড়ে যায়, result will be same. তো এইভাবে হ্যালুসিনেশন হয় মোস্টলি। ইটস আ পিওরলি বায়োকেমিক্যাল ফেনোমেনন। আচ্ছা, এবং মানে একটা মানুষ নিজের চোখের সামনে দেখতে পায়, শুনতে পায়, হ্যাঁ হ্যাঁ, এবং দে অ্যাক্ট অন ইট, মানে শুধু শোনা বা দেখা না, দে অ্যাক্ট অন ইট। মানে ধরুন ও এখানে বসে আছে, ওকে হয়তো কেউ গালাগালি দিচ্ছে, ও শুনতে পাচ্ছে, ও তো বুঝতে পারছে না এটা কে দিচ্ছে, হয়তো আপনাকে অ্যাটাক করে বসলো, হঠাৎ করে এরকম অ্যাগ্রেসিভ হয়ে যায়, মেরে দেয়। কেন? কারণ ও ভাবছে যে আপনি গালাগালি দিচ্ছেন, সো হি মে অ্যাটাক ইউ। মানে এটা একটা সম্পূর্ণ ইমাজিনারি জিনিস। এই যে আচ্ছা, এই সিনেমা ইমাজিনারি ফর ইউ এন্ড মি, নট ফর দ্যাট পারসন, ফর দ্যাট পারসন ইট ইজ রিয়েল। হ্যাঁ, মানে অ্যাজ রিয়েল আমি আপনার সামনে যতটা রিয়েল, ওর কাছে ওই ইমাজিনারি লোকটা অতটাই রিয়েল। হ্যাঁ, এই যে একটা অনেক সিনেমায় দেখায় যে ইমাজিনারি ফ্রেন্ড বাচ্চাদের হয়, হ্যাঁ, এইটা কি হ্যালুসিনেশন? না, ইমাজিনারি ফ্রেন্ড বাচ্চাদের একটা এজ অবধি আমরা এটাকে নর্মাল বলি, ইট ইজ নট অ্যাবনর্মাল, ঠিক আছে? তো একটা এজ অবধি এটা নর্মাল, বাট ওটা যদি পারসিস্ট করে বিয়ন্ড আ সার্টেন এজ, তখন ওটা অ্যাবনর্মাল। ধরুন আপ টু 6-7 ইয়ার্সের বাচ্চারা এরকম ফ্রেন্ড ইমাজিন করে, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। বা ধরুন একটা ওই টেডি বিয়ার বা এটসেট্রা, ওগুলোকে ওরা একটা কথা বলে, এগুলো খুব নর্মাল। বাট ইট পারসিস্ট বিয়ন্ড সার্টেন এজ, স্পেশালি পারসিস্ট বিয়ন্ড 7-8 ইয়ার্স অফ এজ, তখন এটা একটু অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। তখন আমাদের দেখতে হবে কজটা, কিন্তু ওই অবধি এটা নর্মাল। স্পেশালি যে বাচ্চারা বেশি একা থাকে, যাদের কোম্পানি কম, সো তারা এটা করে। আচ্ছা আচ্ছা, বেশ। আজকে দিনে দাঁড়িয়ে একটা হাসেল কালচার খুব চলে, মানে সব কিছু মানে সারাক্ষণ কাজ করতে হবে, সারাক্ষণ একটা ওয়ার্ক প্রেশার, প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, প্রচণ্ড
গোল ওরিয়েন্টেড মানুষ, ধরুন এই মুহূর্তে যা লাইফস্টাইল চলছে সেই লাইফস্টাইল অনুযায়ী আমার যা টাকা ইনকাম করা দরকার, সেজন্য আই নিড টু ওয়ার্ক মোর, এই যে জিনিসটা তৈরি হচ্ছে তাতে ওয়ার্ক স্পেসে অনেক সমস্যা দেখা যায়, অনেক অনেক ধরনের জিনিসপত্র দেখা যায়। তো হাউ টু কিপ দ্যাট ব্যালেন্স, আর সেটা কতটা ইম্পর্টেন্ট? ব্যালেন্সটা রাখাটা তো পুরোটাই মানুষের ব্যক্তিগত ব্যাপার। এখন ধরুন যেটা আমরা আজকে ভাবছি সেটা হয়তো কিছু কান্ট্রিজ আগেই ভেবেছে। অস্ট্রেলিয়ায় কিছু কোম্পানি আছে যেখানে দ্য এমপ্লয়ি ইজ অ্যালাউড টু সুইচ অফ হিজ অফিস ফোন আফটার হি গোজ আউট ফ্রম অফিস। এখানে যেটা কালচার মোস্টলি আমি দেখেছি সফটওয়্যার ওয়ার্ল্ডে বেশি, কারণ আমার কাছে প্রচুর ওরা আসে, যে ফোন সবসময় খোলা, 24 আওয়ার্সই খোলা, রাত্রিবেলা বস ফোন করছে, বেড়াতে গেলেও বস ফোন করছে। সো ওইখান থেকে মানে ইউ হ্যাভ টু নো হাউ টু সুইচ অফ। এবং আজকের দিনে সুইচ অফ মানে যে মোবাইল সুইচ অফ, দুটো ফোন রাখতে হবে, একটা ওয়ার্ক একটা পার্সোনাল। ওয়ার্ক ফোনটা আপনার একটা সার্টেন টাইমের পরে বন্ধ করতে হবে। অ্যান্ড দের ইজ নো এটাতে কী হয়, লোকে ভাবে যে এটা করলে আমার বস রেগে যাবে বা আমার পদোন্নতি হবে না, তো লোকে করতে চায় না, লোকে কম্প্রোমাইজ করে। এই কম্প্রোমাইজটা আমি করবো কিনা এটা আমাকে ডিসাইড করতে হবে, আমাকে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, বসের কাছে প্রিয় হওয়া, তাড়াতাড়ি পদোন্নতি হওয়া, না নিজের মেন্টাল পিসটা রাখা। সেটা আমি সবাইকেই বলি যে আমার কাছে যারা এগুলো নিয়ে আসে, যে একটা টাইম রাখুন, আপনি নিজেই ঠিক করুন, মেবি 8 মেবি 9, বাট দের ইজ আ পয়েন্ট অফ টাইম হোয়েন ইউ হ্যাভ টু সুইচ অফ দ্য প্রফেশনাল ফোন। যদি আপনার একটাই ফোন থাকে, আপনি একটা সেকেন্ড ফোন কিনুন, মেক আ পার্সোনাল ফোন, গিভ দ্যাট নাম্বার টু ইউর ক্লোজ ওয়ান্স, বাবা মা, বান্ধবী, ওয়াইফ বা ছেলে মেয়ে, তাদেরকে দিন। আর একটা ফোন রাখুন ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো আফটার আ সার্টেন টাইম ওই ফোনটা আপনি বন্ধ করে দিন, যেটা আপনার পার্সোনাল টাইম। তো এই সুইচ অফটা করতে জানতে হবে। সিমিলারলি বেড়াতে গিয়ে ওই লোক ফোন ধরছে, তো বেড়াতে যখন আমি যাচ্ছি তখন আমি তো যাচ্ছি নেচার এনজয় করতে বা হোয়াট এভার অ্যাক্টিভিটিস করতে, তখন ফোনটাকে অ্যাভয়েড তো করতে হবে। তো এই সুইচ অফটা করতে পারলেই খুব ইজি হয়ে যায় এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মেনটেন করা। জেনারেলি সবচেয়ে বেশি কমন ইমোশনাল উন্ড আপনি কি মানে এক্সপিরিয়েন্স করছেন? সবচেয়ে বেশি কমন জিনিস যেই কারণে মানুষের মেন্টাল ইলনেস বেশি হচ্ছে, বা এরকম ছোটবেলার কোনো ইমোশনাল সবচেয়ে বেশি কমন কি পান? চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ, rampant. মানে it's much more than what we can think or imagine. Most of the things are unreported. They have never told anybody. They tell us when you start digging up. It's very common. এখন তাও অ্যাওয়ারনেস বেড়েছে। ইফ আই টক অ্যাবাউট মাই জেনারেশন, পিপল হু আর অফ অ্যারাউন্ড মাই এজ, লাইক উইদিন 45-50, এই জেনারেশন তো র্যাম্প্যান্ট। মানে এরকম মানে হার্ডলি পাওয়া যায় যে অ্যাবিউজড হয়নি। হ্যাঁ, এটা কতটা এফেক্ট করে তার পরের লাইফকে, এবং সে তার থেকে কি হতে পারে? এর থেকে অনেক কিছু হতে পারে। এর থেকে ধরুন লেট লাইফে ধরুন ডিপ্রেশন, ঠিক আছে, অ্যাংজাইটি, এগুলো, ওসিডি প্রচুর আছে। যারা ওসিডি মানে যে বারবার যে রিচুয়াল বারবার ধুচ্ছে, ওয়াশ করছে, মেবি ইট জাস্ট কাম ফ্রম দ্যাট, লাইক ফেল্ট ডার্টি, ফেল্ট নোংরা, তো তখন থেকে তো জিনিসটা গ্রো করেছে, পরে আরও বেড়ে গেছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ডিপ্রেশন, তারপর যেটা আপনার এই যেটা আমরা ওকে বলি, এই আগে হিস্ট্রিয়া বলতো, এখন আমরা ওটাকে বলি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। মানে ওই যে এমনিতে কিছু নেই, হঠাৎ করে ওরকম খানিকটা কনভার্সনের মতো করে অজ্ঞান হয়ে গেল, যেটাকে অ্যাপারেন্টলি প্রথমে মনে হয় কনভার্সন, পরে কিছু নিউরোলজিস্ট ফিজিশিয়ান দেখে বলেন যে না, এটা কিন্তু কনভার্সন, মানে যেটা এপিলেপসি মেমরি, এটা কিন্তু এপিলেপসি নয়। দেন দে কাম টু আস, এটাকে আগের দিন হিস্ট্রিয়া বলা হতো। এই ধরনের মানে যেটাকে বলে কি বলবো, আপনার অ্যাপারেন্টলি ফিজিক্যাল বাট ফিজিক্যাল নয়, যেগুলো সাইকোসোম্যাটিক ইলনেসেস, এগুলো সব কিছুই হতে পারে এর থেকে। আচ্ছা, তার থেকে যেটা বড়, যে ইন অ্যাডাল্টহুড হোয়েন দে অ্যাকচুয়ালি হ্যাভ সেক্স, তখন অনেকের ইনহিবিশন হয়, অনেকে ফ্রিজিড হয়ে যায়, অনেকে এনজয় করে না, অনেকের মেমোরিগুলো ফিরে আসে, অনেকে নিজের কারেন্ট পার্টনারের সঙ্গে ওটাকে রিলেট করে এবং তার থেকে একটা বাজে ব্যাপার তৈরি হয়। তো অল দিস থিংস ক্যান হ্যাপেন। আর মা বাবার সঙ্গে সম্পর্কের মধ্যে যদি থাকে, তাদের ডিস্ট্রেস থাকে কোনো ছোটবেলায়, সে একটা এক্সপিরিয়েন্স করেছে, সেই ধরনের জিনিস কি আপনি? হ্যাঁ, পেরেন্টিং তো একটা বিরাট ফ্যাক্টর। ধরুন খুব স্ট্রিক্ট পেরেন্টিং বা খুব মানে পিউনিটিভ পেরেন্টিং, এগুলো থেকে তো অবভিয়াসলি অনেক সমস্যা ডেভেলপ করে। এগুলো চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, হ্যাঁ, খুব ম্যাটার করে এগুলো। আর সমস্ত ইলনেসের কারণ কি চাইল্ডহুডই হয়?
না, এরকম ব্যাপার নেই। অনেক কিছুই নর্মাল চাইল্ডহুড বা নর্মাল কেরিয়ার হঠাৎ করে ডেভেলপ করলো, মানে ধরুন লাইফ ইভেন্টস বা স্ট্রেস যাকে আমরা বলি, স্ট্রেস থেকেও ডেভেলপ করে। একটা মানুষ কমপ্লিটলি নর্মাল ছিল, তার একটা এমন স্ট্রেস এলো ধরুন হঠাৎ করে জব লস হয়ে গেল, হঠাৎ করে একটা ব্রেকআপ হয়ে গেল, একটা ভালো রিলেশন চলছিল, এই ধরনের যে মেজর স্ট্রেস, লস অফ মানি, লস অফ জব, ডেথ অফ আ ভেরি ক্লোজ রিলেটিভ অর হোয়াট এভার ফ্রেন্ড, ব্রেকআপ ইন দিস রিলেশনশিপ, এগুলো থেকেও হঠাৎ করে শুরু হতে পারে, নট নেসেসারিলি তার আগে থাকতে হবে। কারণ দিস ইভেন্টস এটা এতটাই স্ট্রেসফুল হয় যে মানুষের মেন্টাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তো মেনি কেসেস স্টার্টস ফ্রম দেন দের আর মেনি কেসেস যারা এগুলো কিছুই নেই, সিম্পলি জেনেটিক। তারা হয়তো ফ্যামিলিতে সিজোফ্রেনিয়া ছিল, কারো দাদুর ছিল। ও জেনেটিক্যালি? হ্যাঁ, জেনেটিক একটা বিরাট ফ্যাক্টর। কিচ্ছু নেই, বাবার ছিল, দাদুর ছিল, তারও হচ্ছে। আমার এরকম আছে ফ্যামিলিজ অফ মা 2 বোন, সবার ডিপ্রেশন, ঠিক আছে, দাদু নাতি সিজোফ্রেনিয়া। তো জেনেটিক্স ইজ এ বিগ ফ্যাক্টর। ওয়েন নাথিং ইজ দেয়ার, লাইক চাইল্ডহুড ট্রমাও নেই, রিসেন্ট স্ট্রেসও নেই, কিন্তু একটা পেশেন্ট এসছে with a lot psychiatric problem, we have to think about the genetics. আচ্ছা। Then this all these substances of abuse, alcohol, গাঁজা, heroin, এটা একটা বিরাট, কিছুই ছিল না, নেশা করতে করতে হয়ে গেল। All these addictions, when it is এক্সেসিভ, খুব বেশি পরিমাণে করছে, রোজ করছে, অনেক বছর ধরে করছে, এগুলো থেকে ব্রেনে কেমিক্যাল চেঞ্জেস হয় এবং সাইকিয়াট্রিক ইলনেস শুরু হয়। এই যে আজকে অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আজকের দিনে উইড কনজাম্পশনের ব্যাপারে খুবই নর্মালাইজ কথাবার্তা বলা হয়, খুবই নর্মাল করে দেওয়া হয়েছে ব্যাপারটাকে। সেখানে অনেকেই যারা, মানে আমি প্রচুর স্ট্যান্ড আপ কমেডি স্পেশাল দেখি যেগুলোতে এই ধরনের জিনিসপত্র নিয়ে কথা হয়, বেশ কিছু পডকাস্টেও শুনেছি। উইড কনজাম্পশন কতটা ফেটাল হতে পারে, কতটা ক্ষতিকর হতে পারে মেন্টাল হেলথের জন্য? এটা শুধু উইড না, আমরা বলি কি যে কোনো নেশাই, সেটা উইড হোক, সেটা অ্যালকোহল হোক, কিছুই ডিপেন্ড করে দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য ডিউরেশন। এবার ধরুন কেউ সপ্তাহে 1 দিন 2 পেগ কি 3 পেগ অ্যালকোহল খায়, সপ্তাহে 1 দিন হয়তো একটা জয়েন্ট খায়, ন্যাচারালি সেটাতে বিরাট কিছু ক্ষতি হওয়ার চান্স নেই। বরং দের আর স্টাডিজ যারা বলে যে মডারেট অ্যামাউন্ট অফ অ্যালকোহল অ্যাকচুয়ালি আপনার হার্টকে ভালো রাখে, ইভেন ডিমেনশিয়া প্রিভেন্ট করে, সো ইট ইজ নট ব্যাড। বাট ওটাই যদি বেশি হয়ে যায়, যে আমি রোজই খাচ্ছি এবং এক্সেসিভ অ্যামাউন্ট, রোজ 6-7 পেগ খেয়ে ফেলছি বা রোজ 5-6টা জয়েন্ট খেয়ে ফেলছি, ন্যাচারালি ইট উইল অ্যাফেক্ট। অ্যালকোহলের ক্ষেত্রে ওটা বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, উইডে মোস্টলি ইট ইজ সাইকোলজিক্যাল। উইডে ফিজিক্যাল বিরাট কিছু হয়তো হয় না, লাঙেরটা হবে বিকজ অফ ইউ আর স্মোকিং সামথিং, তো লাংটা এফেক্ট হবে, কিন্তু বাকি লিভার টিভারে কিছু হয় না, বাট সাইকোলজিক্যাল হয়। আর অ্যালকোহল তো বোথ সাইকোলজিক্যাল ফিজিক্যাল দুটোই হবে। আর যে কোনো ড্রাগ অ্যাবিউজও করলেও নিশ্চয়ই বাকিগুলো তো বটেই। দেখুন এই দুটোই, উইড বা অ্যালকোহল, তাও ওয়ান ক্যান চুজ যে আমি মাঝে মধ্যে খাবো। বাকি যেগুলো আছে ধরুন ব্রাউন সুগার, এলএসডি, এগুলোতে কিছু চুজ নেই। কোকেন, এগুলো হচ্ছে কি ওয়ান্স ইউ টেক ইউ আর হুকড। আপনি একবার কোকেন খেলে অ্যাডিক্ট হয়ে যান, এটাতে আর কোনো চয়েস থাকে না। এটা যারা নেয় তারা রোজই নেয়, দের ইজ নো চয়েস, মাঝে মাঝে নেবো। এবং সেটা খুবই মেন্টাল হেলথের তো প্রবলেম, এগুলো আরো বেশি, হ্যাঁ এগুলো আরো অনেক বেশি পরিমাণে ক্ষতিকর ফর মেন্টাল হেলথ, অনেক তাড়াতাড়ি সমস্যাগুলো শুরু করে। এবং সেখানে মানে আরেকটা জিনিস, আরেকটা শব্দ খুব শোনা যায়, প্যারানোইয়া। প্যারানোইয়া জিনিসটা কি? যেটা শুরুতেই বললাম, সাসপিশিয়াসনেস, ইউ আর সাসপেক্টিং এভরিওয়ান। এবার এই ড্রাগ অ্যাবিউজ কি প্যারানোইয়া ক্রিয়েট করতে পারে? একদম উইড থেকে হয়, উইড থেকে হয়, আপনার এলএসডি, কোকেন, অ্যামফেটামিন, এগুলো থেকে হয়। এখন তুই পার্টি ড্রাগসে অ্যামফেটামিন যেমন একটা কেমিক্যাল, ওটা পার্টি ড্রাগসে ইউজ হয়, পার্টির সময় দিয়ে দিল। তো ওই পার্টিতে দেখবেন, এমনি সময় ঠিক আছে, একটা পার্টিতে গিয়ে সেরকম আচরণ করছে উন্মাদের মতো, তার কারণ হচ্ছে সে কিছু একটা পার্টি ড্রাগস নিয়ে নিয়েছে। আচ্ছা, হাই ডোজ, মানে কিছু নেয় না, হার্ডেনলি একটা হাই ডোজ পড়ে গেছে, তার থেকেও টেম্পোরারি একটা হ্যালুসিনেশন, প্যারানোইয়া, এগুলো শুরু হয়ে গেছে। এগুলো হ্যালুসিনোজেন্স, তো এগুলো থেকে হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন, হ্যাঁ। আচ্ছা, আপনি হ্যালুসিনেশন নিয়ে, ডোপামিন নিয়ে কথা বলছিলেন, বললেন আপনি এলএসডি ডোপামিন লেভেলটা কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়। এই মুহূর্তে মানুষ, ধরুন ডোপামিন জিনিসটা কি একটুখানি যদি আমরা একটু বুঝি আপনার কাছ থেকে, আর তারপর আমি আরেকটা জিনিস একটু জানতে চাইবো, ডোপামিন জিনিসটা কি করে আমাদের সঙ্গে? ডোপামিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার মানে হচ্ছে যখন আমাদের যে নার্ভগুলো আছে, আপনি ছোটোবেলায় বায়োলজি বই ছবি দেখেছেন, একটা নার্ভেরই একটা ডেনড্রাইট থাকে, একটা অ্যাকশন থাকে, দেখেছেন তো, মনে আছে লম্বা। এবার এই যে নার্ভগুলো, দুটো নার্ভ তো কানেক্টেড থাকে, একটা নার্ভের অ্যাকশন আর একটা নার্ভের ডেনড্রন, এই দুটোর মাঝখানে একটা স্পেস থাকে। তো এই স্পেসগুলো দিয়ে এই যে নার্ভ ইম্পালসগুলো যায়, ধরুন আপনি একটা কিছু ফিল করছেন, আপনাকে পায়ে একটা কিছু আমি ফোটালাম, আপনার সেটা মাথায়, মানে মাথাটা তো সেন্স করে যে পায়ে কিছু ফোটানো হচ্ছে, এই সেন্সেশনটা থ্রু দিস নার্ভস যায়। এবার এই সেন্সেশনটা পাস করার জন্য এই কেমিক্যালগুলো লাগে, মানে এই যে স্পেসটা মাঝখানে রয়েছে দুটো নিউরনের মধ্যে, সেই স্পেসটাতে এই কেমিক্যালগুলো থাকে। বিভিন্ন কেমিক্যালগুলো বিভিন্ন জিনিসকে পাস করে, মানে কোনোটা হয়তো টেম্পারেচারের জন্য, কোনোটা হয়তো আপনার পেনের জন্য, কোনোটা প্রেশারের জন্য। তো সিমিলারলি আমাদের যে অনুভূতিগুলো, সেগুলোতে কিছু একটা
এরকম লাগে, যেটা অনুভূতিগুলো পাস করে। সো ডোপামিনকে আমরা ইন জেনারেল বলি হচ্ছে গিয়ে হ্যাপি নিউরোট্রান্সমিটার। মানে আমরা যখন কোনো কিছুতে হ্যাপি হই, ধরুন একটা ভালো আউদের বিরিয়ানি খেলেন, বা আপনার যে আপনি ড্রিঙ্কার হন, একটা ভালো সিঙ্গেল মল্ট খেলেন, তো এই যে আপনার খেয়ে ভালো লাগলো, এই ভালো লাগাটা একটা ছোট ডোপামিন স্পাইক হয়, অল্প একটা ডোপামিন স্পাইক হয়। ব্রেনের একটা ব্রেনের একটা পার্টিকুলার জায়গা আছে, সেখানে ডোপামিন লেভেলটা বাড়লে আনন্দ হয়। ইভেন ইফ ইউ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, হোয়াট এভার ইউ এনজয়, বা একটা নেচারের কাছে গেলেন ভালো লাগলো, সব কিছু কিন্তু ডোপামিন দিয়েই হয়। তো ডোপামিনকে আমরা বলি হ্যাপি নিউরোট্রান্সমিটার। কিন্তু ওটাই যখনই এটার পরিমাণটা বেশি বেড়ে যাবে এবং সেটা পারসিস্টেন্ট লেভেলে বেশি থাকবে, তখন এটা হ্যাপি থাকবে না, তখন এটা বিভিন্ন রকম এই সাইকোসিস ক্রিয়েট, হ্যালুসিনেশন, ডিলুশন এগুলো ক্রিয়েট করতে থাকবে। আচ্ছা, আর এই যে ধরুন আজকের দিনে এই যে মানুষের, আমার মনে হয় ডোপামিন স্পাইকের বা ডোপামিন অ্যাডিকশনের জিনিসগুলো একই জিনিস করে, খাচ্ছেন ইউ গেট আ স্পাইক। আর ওই কারণেই কি আমি বারবার ওই অ্যাডিকশনের কাছে ফিরে যাচ্ছি, কারণ আমি তো আমার ব্রেনটা তো আস্তে আস্তে লার্নিং করছে। মানে যেমন ধরুন ওই যে একটা ছোটবেলা এক্সপেরিমেন্ট ছিল না, এটা কুকুরকে আপনি রোজ খাবার দিচ্ছেন আর ঘন্টা বাজাচ্ছেন, আফটার সার্টেন টাইম ঘন্টা বাজালেই, এটাও সেই ব্যাপার। মানে যে সন্ধ্যাবেলা ও খাচ্ছে, স্পাইকটা হচ্ছে, যেদিন থাকছে না ওটা, সেদিন ওর ব্রেন চাইছে স্পাইকটা হোক, এবং সেখানে তখন লোকটা মন খারাপ খেয়ে নিচ্ছে, থাকতে পারছে। বলো না যে নেশা কেন করে, কেন ছেড়ে থাকতে পারে না, বাড়ির লোক এত বলছে এত সমস্যা হচ্ছে, কারণ তার ওই যে বানিয়ে ফেলেছে সন্ধ্যাবেলা আমি অ্যালকোহলটা খাবো, খেলে স্পাইকটা হবে, বডি ওই ডোপামিনটা ক্রেভিং করছে, তো ওটাকে দেওয়ার জন্য তাকে তখন কি হয়, যখনই আপনি কেমিক্যালি জিনিসটা করছেন, কেমিক্যাল দিয়ে তখন আর নর্মাল জিনিসগুলোতে এই জিনিসটা হয় না। ধরুন যে লোকটা হয়তো আগে নর্মালি একটা খাবার খেয়ে খুশি হতো, বা একটা ধরুন মুভি দেখে বা গান শুনে আনন্দ পেতো, সে আর ওগুলোতে আনন্দ পাচ্ছে না, তাকে ওই কেমিক্যাল দিয়েই ওই স্পাইকটা করাতে হচ্ছে। এটা হচ্ছে মেন সমস্যা, যে জন্য লোক অ্যাডিক্ট হয়ে পড়ে। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে আজকে এই যে রিল কালচার, এগুলো কি ডোপামিন স্পাইক দেয়, সেই কারণেই বারবার অ্যাডিকশন হয়? হ্যাঁ, আপনি কন্টিনিউয়াসলি একই ধরনের দেখছেন, আপনার ভালো লাগছে দেখতে, একই ধরনের কন্টেন্ট, ন্যাচারালি ইট গিভস পিপল গেট হুকড। যে কোনো অ্যাডিকশন, বি ইট সাম সাবস্টেন্স অ্যাডিকশন, বি ইট ইন্টারনেট অ্যাডিকশন, সব অ্যাডিকশনের পেছনেই এই কেমিক্যালটি কাজ করে। আচ্ছা, অ্যাডিকশনের ব্যাপারে আরেকটা অ্যাডিকশন নিয়েও খুব কথা হয় আজকাল, সেটা হলো পর্ন অ্যাডিকশন। এইটাও কি আপনি এনকাউন্টার করেন, এবং এটা কি কারণে হয়, বা এটা থেকে কি করে বেরোতে পারে একটা মানুষ? পর্ন অ্যাডিকশন, হ্যাঁ, খুব কমন নয় কিন্তু হয়। হ্যাঁ, বেরোনোর জন্য যে কোনো অ্যাডিকশন থেকেই বেরোনো হচ্ছে গিয়ে দুটো রাস্তা, একটা কেমিক্যাল, একটা থেরাপি। কেমিক্যাল মানে ড্রাগ, কিছু ওষুধ দেওয়া যায় যাতে করে এই যে ক্রেভিংটা হচ্ছে ফর দ্য ডোপামিন হাইক, এটাকে আমরা স্টপ করতে পারি। মানে যখনই আমরা একটা নেশা সাডেনলি ছেড়ে দেবো, দের ইজ উইথড্রয়াল রিঅ্যাকশন, মানে কিছু কিছু শারীরিক এবং মানসিক সিমটম হবে। যেমন ধরুন অ্যালকোহল যে রোজ খায়, তার হঠাৎ ছেড়ে দিলে হাত পা কাঁপবে, ঘুম হবে না, ঠিক আছে, একটা মেন্টাল এটা থাকবে যে আমায় খেতে হবে। তো এই শারীরিক জিনিসগুলোকে বা উইথড্রয়াল সিমটমগুলোকে মেডিসিন দিয়ে উই ক্যান কন্ট্রোল। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমি তার ওই জিনিসটা বন্ধ করে দিচ্ছি, যে ধরুন যে পর্ন তাকে বলছি তুমি দেখো না, বা যে তাকে বলছি খেও না, তো তার এই সময় ওষুধ দিয়ে তার ফিজিক্যাল উইথড্রয়ালটা অনেকটা কন্ট্রোল হয়, কিন্তু মনের থেকে যে ক্রেভিংটা সেটাও থাকে, তো সেটাকে কন্ট্রোল করার জন্য উই নিড থেরাপি। তো সেই জন্য সবসময় অ্যাডিকশনের ক্ষেত্রে উই অলওয়েজ সে কি গো ফর বোথ, টেক মেডিসিন, গো ফর থেরাপি। যে কোনো একটা দিয়ে কিন্তু কন্ট্রোল করা যাবে না, কারণ মেডিসিন দিয়ে আমি ফিজিক্যাল সিমটম কন্ট্রোল করে দেবো, কিন্তু মনের মধ্যে ইচ্ছেটা থেকেই যাবে, ওটাকে থেরাপি করে করে রিভার্স করতে হয়। এই থেরাপি যে বিষয়টা, এটাতে বেসিক্যালি মানে এই যে বেসিক ডিফারেন্সটা, যে একটা ওষুধও খাচ্ছে তার সঙ্গে থেরাপিও নিচ্ছে, এই থেরাপিতে তারা কি এক্স্যাক্টলি পায়? দেখুন, থেরাপিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটস আ স্ট্রাকচার্ড প্রসেস, যেখানে আপনার যে ধরুন অ্যাডিক্টেড বা যে ধরুন ডিপ্রেশনে ভুগছে, তার থট প্রসেসে কিছু এরার্স থাকে, এই এরারগুলোকে ঠিক করা হয়, ঠিক আছে। যেমন ধরুন যে অ্যাডিক্ট, সে ভাবছে যে এটা না খেলে আমার চলবেই না, এটা আমার খেতেই হবে, এটা একটা ভুল থট প্রসেস। তো তাকে এটা বোঝানো যে না, তোমার এটা ছাড়াও চলবে, তুমি একসময় এটা ছাড়াও তুমি থাকতে পেরেছো। সিমিলারলি ডিপ্রেশনের এরকম এরার্স থাকে। ডিপ্রেশনে মানুষ নিজেকে হয়তো একটা ছোটোখাটো ভুল করলো, সেটাকে খুব ম্যাগনিফাই করে দেখে যে বাবা আমি কী করে ফেললাম, হয়তো বিরাট কিছু নয়, বা যেটা সত্যি সত্যি খুব বড় ঘটনা, সেটাকে হয়তো সে মিনিমাইজ করে দেখলো। এরকম বিভিন্ন রকম আমরা কগনিটিভ এরার্স বলি এগুলোকে। তো এই যে থেরাপিস্টের কাজ হচ্ছে এইগুলোকে আইডেন্টিফাই করা, যে এই লোকটার থট প্রসেসে কোথায় কোথায় ভুল আছে এবং তাকে রেকটিফাই করা। সো এটাকে আমরা মানে বেসিক অফ থেরাপি। একটা মানুষকে যদি আমি বলি এমনি হেলথের জন্য একটা হাইজিন মেনটেন করতে হয় সবাই বলে, যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটা মানুষের মেন্টাল হেলথ ঠিক রাখতে গেলে তার কী ধরনের কী ধরনের মেন্টাল হেলথ বা মেন্টাল হেলথের জন্য হাইজিন মেনটেন করা উচিত, সেটা আপনি কি বলবেন? এটা খুব ট্রিকি কোশ্চেন, কারণ মানে হেলথটা মেন্টাল, যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু মোস্টলি ফিজিক্যাল। ফার্স্ট অফ অল হচ্ছে গুড স্লিপ।
Good You sleep. need to have a good sleep, 7 to 8 hours, depending on your need. Then a healthy diet. Healthy Diet diet. is very important for good mental health. ঠিক আছে, আচ্ছা। কারণ ডায়েট থেকে আমরা তো মেনলি নিউট্রিয়েন্টগুলো পাই. সো ইফ উই গো অন আ ভেরি আনহেলদি ডায়েট দ্যাট অ্যাফেক্টস ইউর মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল হেলথ. দেন এক্সারসাইজ. কেন এক্সারসাইজ? কারণ এক্সারসাইজ যখন আমরা করি তখন কিছু এন্ডরফিন বলে এক ধরনের রিলিজ হয়, হরমোনস, যেগুলোকে আমরা বলি হ্যাপি হরমোনস এগেইন. মানে এগুলো কিন্তু মানুষকে ন্যাচারাল হ্যাপিনেস দেয়. সো এক্সারসাইজ, ডায়েট, স্লিপ এই দুটো সবার আগে আসবে, বাকি সব কিছুর থেকে আগে. মানে এক্সারসাইজ আমি বলছি না রোজ, অ্যাটলিস্ট 3 to 4 days in a week, at least for 45 minutes. Then a healthy diet and good sleep. এরপরে আসবে হচ্ছে, এটা আমি বলছিলাম যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আপনাকে সুইচ অফ করতে জানতে হবে. অ্যান্ড দেন কামস এন্টারটেনমেন্ট. আপনি যে সময়টা সুইচ অফ করবেন, যে আপনি অফিসের কাজ করবেন না, তখন আপনি এমন কিছু করুন যেটা আপনার ভালো লাগে. অ্যান্ড ইউ চুজ দ্যাট. এরকম না যে 5 লোক করছে বলে আমায় করতে হবে. আমার যদি খেলা দেখতে ভালো লাগে খেলা দেখবো, আমার যদি মুভি দেখতে ভালো লাগে মুভি দেখবো, গান শুনতে ভালো লাগে গান শুনবো. সো ইউ ডেভেলপ সাম হবিজ অর ইউ ফাইন্ড সাম হবিজ যেটা আপনাকে আনন্দ দেয়. ঠিক আছে, ইভেন ইট ক্যান বি আ পেগ অফ অ্যালকোহল এট দ্য উইকেন্ড ইফ ইট গিভস ইউ হ্যাপিনেস উইদাউট গোয়িং ওভারবোর্ড. ঠিক আছে, তো এইভাবে আপনাকে ওই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আনতে হবে. একটা সোর্স অফ হ্যাপিনেস, একটা বা দুটো, মোর দ্যান ওয়ান খুঁজে নিতে হবে. অ্যান্ড তার সঙ্গে যেটা আমি বললাম, ডায়েট, স্লিপ, এক্সারসাইজ. অ্যান্ড ফর দ্য ম্যারিড অর পিপল হু আর ইন রিলেশন, দেন দ্যাট পার্ট, দ্যাট ফিজিক্যাল ইন্টিমেসি পার্ট ইজ as important as this. Because that is also a very natural instinct of humans, and without that no relation can survive. And that is a source of natural happiness. So এগুলো মোটামুটি মেনটেন করলেই আপনি যেটা বলছেন যে হাউ ইউ ক্যান বি মেন্টালি ওয়েল, আই থিঙ্ক ইউ ক্যান. আরেকটা টার্ম নিয়ে মাঝখানে আপনি বললেন ওসিডি. এই ওসিডি বিষয়টা কি ধরুন অনেকেরই আছে যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, হ্যাঁ, আর বলে আমার ওসিডি আছে. ব্যাপারটা কি অতটাই সোজা? না, just not as simple. ওসিডি কারণ পুরো টার্মটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার. সো দ্য ডিসঅর্ডার ইজ সেলফ এক্সপ্লেনেটরি. অবসেশন হচ্ছে গিয়ে একটা চিন্তা, থট, যেটা আপনার মাথায় বারবার আসছে. কখন এটা অবসেশন? যখন আপনি এই থটটা আপনার কন্ট্রোলে নেই, আপনি আর ওটাকে চাইলেও থামাতে পারছেন না. দ্যাট ইজ ওয়ান. অ্যান্ড দেন এগেন যেটা বলেছি, সব সাইকিয়াট্রিক ডিউরেশন থিং কামস. সো এই থটটা দিনে অন্তত 1 ঘন্টা, অ্যাটলিস্ট 1 hour আপনার টাইম যাচ্ছে ওর পিছনে. ঠিক আছে, সো একটা রিপিটেটিভ থট আসছে যেটা আপনি আটকাতে পারছেন না, অ্যাটলিস্ট 1 hour ইন এ ডে আসছে, ইফ নট মোর. সো দ্যাট ইজ অবসেশন. দেন হোয়াট হ্যাপেন্স, আমরা থট আর অ্যাকশন দুটো রিলেটেড. আমার যখন মাথায় কোনো থট আসে, আমি ইউজুয়ালি একটা অ্যাকশন করি. আমার মনে হলো টিভি দেখবো, আমি টিভি সুইচটা অন করলাম. ন্যাচারালি যখন আপনার একটা এরকম থট আসবে যে এই ডার্টি, নোংরা, এই ধরনের, বা অনেকে ডাউট হয় যে দরজাটা বন্ধ আছে তো, দরজাটা খোলা নেই তো, এই ধরনের অবসেসিভ থট আসবে, তার এগেনস্টে একটা অ্যাকশন আমরা করি. যার ডার্টিনেসের থট আসবে সে গিয়ে হাতটা ধোবে. যার ধরুন দরজাটা খোলা নেই মনে হয় দরজাটা চেক করবে, বা গ্যাসের নবটা খোলা নেই গ্যাসের নবটা চেক করবে. সো দিস আর কল কম্পালশনস. দ্য মোটর অ্যাক্ট ইজ দ্য কম্পালশন. এবার এই দুটোই আর মানুষের হাতে থাকে না. না তার চিন্তাটা তার হাতে থাকছে, কন্ট্রোলে থাকছে, না তার এই মোটর অ্যাক্টটা সে বারবার করে যাচ্ছে. দিনের মধ্যে দেখা যাচ্ছে 5 ঘন্টা সে ধোয়াধুয়ি করছে. একটা ঘর হয়তো ধুয়ে মুছে গেছে কাজের লোক, সে আবার ধুচ্ছে নিজেই. তো এই কিছু থটস এবং কিছু অ্যাকশনস যেগুলো আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি যে আমার ইনসাইট আছে এখানে, এটা আমি জানি যে এটা করার কোনো দরকার নেই, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না. তো দ্যাট ইজ কল্ড অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার. আর এইটা মানুষকে, ধরুন একটা মানুষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, বা তার বারবার মনে হচ্ছে এই জিনিসটা করতে হবে, যেটা আপনি বললেন, এটা কি মানে খুব এক্সট্রিম লেভেলে গিয়ে এটা খুব মানে আরো সিভিয়ার জায়গায় চলে যেতে পারে? হ্যাঁ, মানে ধরুন এখানে ডিফারেন্স আছে. একটা ধরুন পার্সোনালিটি ব্যাপার আছে. কিছু মানুষ পার্সোনালিটি এমন যে তারা একটু মানে এই ধরনের একটু বেশি পরিষ্কার টিপটপ থাকতে ভালোবাসে, কিন্তু সেখানে ডিফারেন্সটা কি, তার কাছে ওই টিপটপ বা পরিষ্কার থাকাটা কখনোই ডিস্ট্রেসিং নয়. হি ইজ ইজ হ্যাপি ডুইং দ্যাট. অবসেশন বা অবসেসিভ কম্পালসিভ মেনে হচ্ছে ডিস্ট্রেস. আমি করতে চাইছি না কিন্তু করতে হচ্ছে, দ্যাট কম্পোনেন্ট. ইট ইজ নট something I want to do. I know that it is not right, but I am doing. That component is very important. এটা হচ্ছে কি একদম ডায়াগনস্টিক ফর ওসিডি. কারণ যখন সে ডিস্ট্রেসড হবে তখনই সে আমার কাছে আসবে অবভিয়াসলি. সো দ্য ডিস্ট্রেস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট. হ্যাঁ, এবার অনেকটা হয় অনেকের যে অনেকদিন ধরে জিনিসটা চলতে ডিস্ট্রেসটা অনেকের ক্ষেত্রে কমে যায়, ইনসাইটটা কমে যায়, বাট দ্যাট হ্যাপেন্স লেটার. শুরুর দিকে এই ইনসাইটটা বা ডিস্ট্রেসটা সবারই থাকে, এবং তখনই লোকে আসে যখন তার এই ডিস্ট্রেসটা রয়েছে. মানে যেমন একটা বাইপোলার পেশেন্ট বা সিজোফ্রেনিয়া পেশেন্টের অনেক সময় হয় যে, বেশিরভাগ সময় হয় সে নিজে আসতে চায়নি, তাকে লোকজন ধরে এনেছে. এখানে কিন্তু তা নয়, মোস্টলি দে আন্ডারস্ট্যান্ড এন্ড দে ওয়ান্ট টু কাম. আচ্ছা, দে আন্ডারস্ট্যান্ড বাই দেমসেলভস. আচ্ছা, বেশ. এই যে ফোবিয়ার কথাও হলো এর মাঝখানে, আপনি বলছিলেন ফোবিয়া.
অনেকেই খুবই ইজিলি ফোবিয়া শব্দটা নিজেদের সঙ্গে জুড়ে দেন, যে আমার এইটাতে ফোবিয়া আছে, আমার ওইটাতে ফোবিয়া আছে। এটা কি যারা সবাই কি সব ফোবিয়া বুঝতে পারেন, এবং যদি বুঝতে পারেন তাহলে সেইটা কি এত ইজিলি ইউজ করা যায় ফোবিয়া টার্মটা? না, ফোবিয়া তো এগেন দ্য ফিয়ার, যে ফিয়ারটা আসছে, ধরুন সেটা যাতেই হোক, সেটা টিকটিকি থেকে হতে পারে, সেটা ব্লাড থেকে হতে পারে, এই ফিয়ারটাকে হতে হবে এক্সেসিভ অ্যান্ড ইরেশনাল। এক্সেসিভ টু দ্য এক্সটেন্ট যে আমি আমার একটা মেডিকেল কন্ডিশনে যে ব্লাড দিতে হবে আমি দিতে চাইছি না, আমাকে হয়তো জোর করে নিতে হচ্ছে, বা নেওয়ার পরে আমি হয়তো ফেন্ট হয়ে পড়ে যাচ্ছে, এরকম ধরনের রিয়াকশন হচ্ছে। অ্যান্ড ইরেশনাল মানে এটা যে ওসিডির মতো, এটা যে র্যাশনাল নয়, আমি বুঝি, এরকম না যে আমি বুঝি না। ঠিক আছে, ধরুন সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা সাপ দেখে ভয় যে কেউ পাবে, আমিও পাবো, কিন্তু আমি যদি দেখি যে এটা সাপ, একটা ধরুন চিড়িয়াখানার খাঁচার মধ্যে রয়েছে, বা একটা সাপের ছবি বা একটা সাপের ভিডিও দেখছি, তখন আমার প্রচণ্ড ফিয়ার হচ্ছে। এবং আমি জানি যে এখন ফিয়ার, কারণ আমার সাপের থেকে ফিয়ারটা হয় ফর দ্য ডেঞ্জার পার্ট, যে আমি ডেঞ্জারে। যখন আমি দেখছি যে সাপটা আমাকে ডেঞ্জার করার মতো জায়গা তো নেই, স্টিল আমি ভয় পাচ্ছি। সো এবং আমি বুঝতে পারছি দিস ইজ ইরেশনাল, দ্যাট ইজ ফোবিয়া। সো এই ইরেশনালিটি কম্পোনেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ ওসিডি অ্যান্ড ফোবিয়া। যে ফিয়ারটা ইরেশনাল হতে হবে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমি ওই ফিয়ারটা তাড়াতে পারছি না। মানে ফিয়ারটা আর কি, যেটা আমি জানি যে এই ভয়টা পাওয়ার কোনো মানে দাঁড়াচ্ছে না, কিন্তু আমি পাচ্ছি তাও। হ্যাঁ, এটাই হচ্ছে কি এসেন্স অফ ফোবিয়া। হ্যাঁ, যেটা লোকে বুঝতে পারে, লোকে ভাবে যে আরে হাইটে গেলে তো আমার ভয়, হাইটে গেলে ভয় লাগতেই পারে, আমারও লাগতে পারে, কিন্তু আমি যদি জানি যে না, এই হাইট থেকে আমার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ইট ইজ এ সিকিউরড প্লেস, দেন অলসো আমি খুব ভয় পাচ্ছি, আমি উঠতেই পারছি না। মানে ধরুন আমি আইফেল টাওয়ার দেখবো, আমি উঠতেই পারছি না, তো দেন ইটস এ ফোবিয়া। বিকজ আমি দেখতে চাই, আমি গেছি অত কষ্ট করে দেখবো বলে, কিন্তু আমি পারছি না, আমি উঠতে পারি না। তো দ্যাট ইরেশনালিটি পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট কোভিড মানুষের মধ্যে কি ডিপ্রেশন বা মেন্টাল হেলথের ইস্যু কি আরেকটু বেড়েছে বলে আপনার মনে হয়? ভীষণ বেড়েছে। মানে জাস্ট ডিউরিং কোভিড এবং ইমিডিয়েটলি পোস্ট কোভিড যে সাইকিয়াট্রি পেশেন্টের যে রাশটা হয়েছিল, সেটা হিউজ ছিল। আচ্ছা, মানে তখন ধরুন যা হয়, লোকে ফিজিক্যাল ইলনেসেও সেরকম অত সাইকিয়াট্রিস্ট দেখাতে যাচ্ছিল না, কারণ বেরোনো যাচ্ছে না। বাট সাইকিয়াট্রিটা তখন তো গভর্নমেন্টে অনলাইন কনসালটেশনটাকে, আগে যেটা ইলিগাল ছিল, ইন্ডিয়াতে লিগাল করে দিল, ইউ ক্যান ডু ভিডিও কনসাল্ট। এবং সাইকিয়াট্রি সামথিং যেখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ভিডিও কনসাল্ট, কারণ মোস্টলি আমাকে পেশেন্টকে ফিজিক্যালি দেখতে হয় না, যেটা অন্যান্য স্ট্রিমে অর্থোপেডিক্স গাইনিগুলোতে পসিবল না। ঠিক ঠিক। সো এত ভিডিও কনসাল্ট ব্যাপারটা চলে এলো, আমরা এত পেশেন্ট দেখলাম তখন এই বিভিন্ন ভিডিও কনসালটেশন প্ল্যাটফর্মগুলোতে, এবং ওখান থেকে এই আমি বলবো যে স্টিগমাটা অনেক কমলো। এবং এমনিতেও লোকে এখন অনেক বেশি ভিডিও কনসাল্ট করে। আগে যে সময়টা লোকের ওয়েস্ট হতো, এই আমার কাছে ফলো আপে আসতে ধরুন ট্রাভেল করতে হতো, তো দোজ থিংস আর এখন এটা হয়ে অ্যাওয়ারনেসটাও কিন্তু বেড়ে গেছে তার সঙ্গে। তো কোভিডের সময় ফার্স্ট আমি অনেক বছর পরে আই স হিউজ রাশ ইন নাম্বার অফ পেশেন্ট, কারণ ওই যে লোকে বাড়ি থেকে বেরোতে পারছে না, একটা ফিয়ার অফ আননোন, হিউজ স্ট্রেস, পিপল লস জব, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু সত্যি সত্যি প্রচুর আপনার এই মেনলি অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, এইগুলো প্রচুর সেই সময় বেড়েছিল। হ্যাঁ, এবং তারপরে সেটা তার এফেক্ট কি এফেক্টটা পরেও ছিল। হ্যাঁ, এখন হয়তো অতটা নেই, বাট ফর আ কোয়াইট সাম টাইম ইট ওয়াজ দেয়ার। মানে আমি এখনও প্রচুর পেশেন্টকে দেখি যাদের ইলনেসের অনসেটটা ওই সময়, সে হয়তো এসছে পরে 6 মাস পরে, কিন্তু অনসেটটা হয়েছে ওই কোভিডের সময়। আচ্ছা, পিপল লস দেয়ার ক্লোজ রিলেটিভস, দে লস জবস, যা হয় আর কি। ইভেন রিলেশনস দূরে থাকে, তাদের রিলেশন তো বন্ধ হয়ে গেছে কোভিডের সময়, এরকম প্রচুর হয়েছে। সো অল দিস স্ট্রেসেস অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা ওই সময় এবং পোস্ট কোভিড মোটামুটি ধরুন নেক্সট 1 year অবধি দ্যাট ওয়াজ দ্য কোভিড ফ্যাক্টর ওয়াজ দেয়ার। এখন আপনি বলতে পারেন 5 বছর হয়ে গেছে, এখন অনেকটা কমেছে অনেকটা। আচ্ছা, যখন এই আপনার এই লং কেরিয়ারে, এতদিনের কেরিয়ারে বিভিন্ন রকম পেশেন্ট আপনি নিশ্চয়ই এনকাউন্টার করেছেন, বিভিন্ন রকমের কেসেস আপনি দেখেছেন। এরকম কোনো একটা কেসের সম্পর্কে যদি বলেন যে খুবই অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যদি আমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করতে চান। আমি বলতে চাইছেন আনইউজুয়াল কিছু কেসেস যেটা ট্রিট করেছেন আপনি, এবং করে সেটা করে আপনার মনে হচ্ছে যে দিস ইজ এ ভেরি ইউনিক কেস। আচ্ছা, এরকম তো অনেকই থাকে আমার কাছে, সেইগুলোই খুব ইউনিক মনে হয়, যেখানে ধরুন মানে ইউনিক বলবো না, আমি বলবো ফ্রম মাই স্যাটিসফ্যাকশন, যেখানে ধরুন বাড়ির লোক আশা ছেড়ে দিয়েছিল যে তার নর্মাল লাইফ কোনোদিন আসবে, কিন্তু সেটা এসছে। ধরুন আমার কাছে এরকম পেশেন্ট এসছে স্কিজোফ্রেনিয়া, যার ট্রিটমেন্ট চলছে অনেকদিন ধরে, ঠিক হয়নি,
এবং তার কি কি সিমটম আছে? সিমটম বলতে ওরকমই, ধরুন মোস্টলি প্যারানোইয়া, হ্যালুসিনেশন, ঠিক আছে। তো ঠিক হতো না, বাড়ির লোক আশা ছেড়ে দিয়েছিল, অনেকে দেখিয়েছিল, আমার কাছে এসছে এবং দ্যাট পারসন গট ওয়েল টু দ্যাট এক্সটেন্ট যে যার ধরুন ওরা ভেবেছিল সারা জীবন হয়তো তাকে বাবা মাকেই দেখতে হবে, দ্যাট পারসন গট ম্যারিড, গট চিলড্রেন। তো আমার মনে হয় এটাই ইউনিক, মানে ইউনিকনেস ইজ নট লাইক একটা খুব ডিফিকাল্ট কেস, ইউনিকনেস ইজ আমি তাকে কোথায় নিয়ে যেতে পারলাম। তো আমার কাছে এইগুলো খুব ইউনিক, যেখানে পিপল লস্ট হোপ অ্যান্ড আই হ্যাভ গিভেন দেম এ নিউ লাইফ, রাইট, কমপ্লিটলি নিউ লাইফ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অবশ্যই আমি দেখেছি আমার জীবনে, আমারই এক পরিচিত মানুষ, সে একটা পয়েন্টে আমাদেরও সবারই মনে হয়েছিল যে এর বোধহয় আর কোনোদিন হয়তো ওই সারা জীবন বাড়িতে বন্ধ হয়েই থাকতে হবে, এবং খুবই মারাত্মক অবস্থা ছিল। তারপর সে ট্রিট করে সে আমি এখানে আরেকটা বলতে পারি, এটাও খুব মানে ইউনিক ইন দ্য আদার সেন্স। ব্রাদার ওয়াজ ব্রট বাই অ্যানাদার, ওর বা দাদা নিয়ে এসেছিল ছেলেটাকে। তো মানে ভাই নিজের দাদা, হ্যাঁ নিজের দাদা নিয়ে এসেছিল। এবং ছেলেটি যখন এসেছিল তখন ওর বয়স হচ্ছে অ্যারাউন্ড ধরুন এই 30 কাছাকাছি, এবং ও সিজোফ্রেনিয়া ভুগছিল লাস্ট 10 years, মানে 20 years থেকে শুরু হয়েছে। ওর পুরোপুরি কেয়ার নিতে হতো, এতটাই সিমটোমেটিক ছিল, নিজের কাজও করতে পারতো না। তো বাড়ির লোককে খাইয়ে দেওয়া থেকে শুরু করে স্নান করে দেওয়া, কারণ ও পুরো নিজের ওয়ার্ল্ডে থাকতো, হ্যালুসিনেট করতো, বাড়ি থেকে বেরোতো না, হাইজিন ওয়াজ পুয়ার। তো এই ট্রিটমেন্ট করতে করতে ছেলেটি ঠিক হয়। তো ঠিক হওয়ার পরে যেটা হয় যে পয়েন্ট কেম যখন আমি ওর মেডিসিন বন্ধ করে দেবো, পুরোপুরি ঠিক হয়ে গেছে আর মেডিসিন লাগবে না, প্রায় আমার কাছে টানা 10 বছরও দেখিয়েছে। তখন ওর বয়স হচ্ছে 40, যেহেতু অনেকদিনের ইলনেস ছিল, ট্রিটমেন্টটা চলেছিল অনেকদিন। তো আমি যখন ট্রিটমেন্ট বন্ধ করে দিচ্ছি তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি তো আগে আসতে দাদার সঙ্গে, দাদা আসে না কেন? বললো, স্যার দাদার সঙ্গে আমার খুব ঝগড়া হয়ে গেছে। কেন? বললো, কারণ দাদা ভেবেছিল যে আমি তো এই রোগে ভুগি, তো প্রপার্টির উপরে সব ওই পাবে। যখন থেকে আমি ঠিক হয়ে গেছি আর আমি আমার প্রপার্টি ক্লেম করছি, তখন থেকে আমার সঙ্গে সম্পর্ক হয়। এই রে, এটা অদ্ভুত ব্যাপার, এটা ঠিক হলো মুশকিল। বেশ, আরেকটা জিনিস জাস্ট জিজ্ঞেস করে নিই, জাস্ট এটা আজকের দিনে খুব বেশি লোকজন এই নিয়ে কথা বলে, সেটা হলো প্রোক্রাস্টিনেশন। মানে কোনো একটা কাজ করব করে সেটাকে বারবার পিছিয়ে দেওয়া, হ্যাঁ ডিলে করতে থাকা কন্টিনিউয়াসলি। এটা কি মেন্টাল ইলনেস, বা এটা কি এটার জন্য কি কোনো ট্রিটমেন্ট দরকার? শুধু এটাই হলো মেন্টাল ইলনেস না, তবে ইউজুয়ালি আমি সব ক্ষেত্রে যখন আমরা কথা বলি আরও কিছু পাওয়া যায়। মানে আমি যে করছে না তার কারণটা কি, সেটা তো কারণ থাকবে। সো অনেক সময় পাওয়া যায় কোনো কারণ আছে, আচ্ছা সেই কারণটা ট্রিট করা যাবে। কারণটা যদি থাকে তবে এটা অবভিয়াসলি ট্রিট করা যাবে। এবার অনেকের এটা পার্সোনালিটির পার্ট হয়। সো পার্সোনালিটির পার্ট হলে বিরাট কিছু করা মুশকিল, কারণ আমাদের বিভিন্ন রকম পার্সোনালিটি ডিসঅর্ডার হয়। যেমন ধরুন আমি আপনাকে স্পেসিফিক সাইকিয়াট্রিক প্রবলেম বলছি, যে ডিপ্রেশন, ওসিডি, ফোবিয়া, সিজোফ্রেনিয়া, বাইপোলার, সেরকম কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। তো এই পার্সোনালিটি ডিসঅর্ডারকে কিন্তু ঠিক করা খুব মুশকিল। এবং তার মধ্যে ধরুন অনেক বিখ্যাত লোকও আছে যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বা ছিল। তো এটা যদি পার্ট অফ পার্সোনালিটি হয়, ইট ইজ, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ট্রিটেবল, ভেরি ডিফিকাল্ট। কিন্তু যদি কোনো স্পেসিফিক কজ থেকে থাকে, ডেফিনেটলি ট্রিট করা যাবে। বেশ বেশ, তাহলে আজকে অনেকগুলো বিষয় নিয়ে এবং সাইকিয়াট্রির লেন্স দিয়ে অনেকগুলো বিষয়কে দেখা হলো, এবং আমার মনে হয় নর্মাল কিছু যা যা মিসকনসেপশন কিছু থাকে সেগুলোকেও দেখা গেল। আর একটা ব্যাপার, সেটা হলো মেন্টাল হেলথের বিষয়টাকে আরেকটু একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ে বোঝার চেষ্টা করা গেল। কিন্তু স্টিল আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কোনো পয়েন্টে যে কোনো রকম মেন্টাল ইলনেসকে আইডেন্টিফাই করা এবং সেটাকে চেক করা আজকের দিনে খুবই জরুরি। কারণ আজকের দিনের লাইফস্টাইল আমাদের মনকে খুবই অশান্ত করে তুলছে বলেই আমার মনে হয় করবেশিরভাগ ক্ষেত্রে। ডাক্তারবাবুর কথাতেও বুঝতে পারলাম যে অবভিয়াসলি সেটা বেড়েছে অনেক বেশি। সো আজকের এপিসোড এই থটটা নিয়েই শেষ করবো যে মেন্টাল হেলথ নিয়ে আরও কথা হবে, চারিদিকে কথা হবে, ইন্টারনেটে আরও কথা হবে। এবং আমিও চাইবো, আমাকে অনেকেই বলেন যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সঙ্গে কথা বলতে। এটা আমার 4 নম্বর এপিসোড অন সাইকোলজি। তো আমি চেষ্টা করবো যে এই বিষয় নিয়ে আরও বেশি কথা বলার, আরও ডিটেলে, আরও ডিপে, আরও অনেকবার কথা বলার, কারণ যত বেশি কথা হবে তত বেশি অ্যাওয়ারনেস বাড়বে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য টাইম। খুবই ভালো লাগলো, এবং আই হোপ ইউ অলসো এনজয়েড দ্য কনভারসেশন। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। তার আগে স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট।